আসসালামু আলাইকুম সবাইকে। 8 এর বি এর লেকচার 2 তে সবাইকে স্বাগতম। প্রথমেই আমরা দেখে নেই যে লেকচার 1 এ আমরা কোন কোন জিনিসগুলো নিয়ে আলোচনা করছি। তো এখানে লেকচার 1 এ আমরা এই চ্যাপ্টারের একদম কোর বেসিক আইডিয়াগুলো স্ট্রং করার চেষ্টা করছি। এখানে আমরা প্রথমেই দেখছি যে সমতুলীয় বলজোটের সাম্যাবস্থা ব্যাপারটা কি, বলজোট ব্যাপারটা কি, এইগুলো নিয়ে আলোচনা করছি। এরপরে এই যে সাম্যাবস্থা যখন তৈরি হবে অর্থাৎ লব্ধি যখন শূন্য হবে সেই জিনিসটাকে আমরা কিভাবে নোটেট করতে পারি এই ব্যাপারটা দেখছি। এরপরে দেখছি যে দুইটা বলের জন্য সাম্যাবস্থার কেসে কি শর্ত হবে এবং সেটা আমরা দুইভাবে দেখার ট্রাই করছি, নোটেশন থেকে এবং একদম ফিজিক্যাল এক্সাম্পল থেকে। তিনটা বলের জন্য সাম্যাবস্থার কেসেও একই ঘটনা আমরা দুইভাবে দেখার ট্রাই করছি এবং এরপরে এই রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেম কিন্তু আমরা সলভ করছি। তারপরে আসছি আমরা একটা ভাইটাল ইনসাইট নিতে। সেখানে আমরা দেখছি যে আচ্ছা, আমরা এই যে দাবি করতেছি সাম্যাবস্থা তৈরির ব্যাপারটা, আমরা কি র্যান্ডম তিনটা যে কোনো মানের বল দিয়ে সেই জিনিসটা দাবি করতে পারবো যে এরা সাম্যাবস্থা তৈরি করবে? উত্তরটা হচ্ছে না। আমরা ইচ্ছে মতো বলের মান বললাম আর তারা সাম্যাবস্থা তৈরি করতে পারবে, এই ব্যাপারটা আসলে সত্যি না। এই কারণে সাম্যাবস্থার জন্য বলের মানের যে সীমার ব্যাপারটা, সেই ব্যাপারটা টোটালি আমরা এখান থেকে ক্লিয়ার করার চেষ্টা করছি। এরপরে আমরা এইটার উপর বেস করে ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখছি এবং তারপর আমরা বেশ কিছু সূত্র দেখছি। প্রথমেই আমরা দেখছি বলের ত্রিভুজ সূত্র, এরপরে আমরা দেখছি বলের বহুভুজ সূত্র, তারপরে হচ্ছে ত্রিভুজ সূত্রের বিপরীত সূত্র এবং এরপরে অনুসিদ্ধান্ত। এই যে সূত্রগুলো দেখলাম এগুলোর কেসেও এগুলো সবসময় কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। এইটার অ্যাপ্লিকেবল হওয়ার জন্য কি আছে? শর্ত আছে। এই যে শর্তটা, এইটা আমরা একদম সবশেষে দেখছি যে সূত্রসমূহের প্রযোজ্যতা। এখানকার কেসে আমি যে কাজটা করছিলাম সেটা হচ্ছে যে আমি এই সবগুলো সূত্র জানানোর পরে এই কেসটা, এই যে এখানে এই পাশে 20 নিউটন, এই পাশে 5 আর 15 নিউটন আছে, এই কেসটা তোমাদের দিয়ে বলছিলাম যে আচ্ছা এইখানে দেখো তো সাম্যাবস্থা তৈরি হয়েছে কিনা। উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই সাম্যাবস্থা তৈরি হয়েছে। লব্ধি শূন্য মানেই সাম্যাবস্থা। এখানে লব্ধি শূন্য, অফকোর্স বোঝাই যাচ্ছে, বামে 20 ডানে 20, টোটালি অপোজিটে, পরস্পরকে ন্যালিফাই করে দিচ্ছে। লব্ধি শূন্য, সাম্যাবস্থা তৈরি হয়েছে। কিন্তু এখানে এই বলের ত্রিভুজ সূত্র বলো বা বলের ত্রিভুজ সূত্রের বিপরীত সূত্র, ওই ব্যাপারগুলোকে অ্যাপ্লাই করা যাবে? উত্তর হচ্ছে না, অ্যাপ্লাই করা যাবে না। আমরা যতই চেষ্টা করি না কেন এখানকার কার্যরত বলগুলো দিয়ে আমরা কিন্তু ত্রিভুজ বানাতে পারবো না, বুঝছি? তো এই কারণে তখন আমরা কি দেখছি যে আচ্ছা সবসময় কিন্তু সাম্যাবস্থা তৈরি হইলেই সেখান থেকে যে আমি ত্রিভুজ বানাতে পারবো তিনটা বলকে নিয়ে, ব্যাপারটা সত্যি না। শর্তটা কি তাহলে? শর্তটা হচ্ছে যে আমাদের তিনটা বল যদি কোনো একটা সার্টেন পয়েন্টে কাজ করে সাম্যাবস্থা তৈরি করে, তাহলে তখনই শুধুমাত্র আমরা ত্রিভুজ সূত্র, বিপরীত সূত্র, তারপরে হচ্ছে বলের বহুভুজ সূত্র, এইগুলো জিনিস অ্যাপ্লাই করতে পারবো। তখনই শুধুমাত্র যখন কি হবে, একাধিক বল একই লাইন বরাবর কাজ করবে না। কি বললাম? একাধিক বল একই লাইন বরাবর কাজ করবে না। যেমন এইখানে দেখো একাধিক বল একই লাইন বরাবর কাজ করতেছে। তো এইখান থেকে আমরা বলের ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, তারপরে ত্রিভুজ সূত্রের বিপরীত সূত্র, এগুলো অ্যাপ্লাই করতে এখানে পারবো না। কিন্তু এইখানে পারবো। এরা যদি এই অবস্থায় থেকে সাম্যাবস্থা তৈরি করে এখানে পারবো। কারণ এইটার ধারক যে রেখাটা, স্ট্রেট লাইনটা, এটা এই লাইনটা, এটার এইটা, তার মানে এরা ডিফারেন্ট স্ট্রেট লাইন বরাবর কি করতেছে? কাজ করতেছে। এদের যে কোনো দুইটা, অ্যাটলিস্ট দুইটা একই স্ট্রেট লাইনের উপরে নাই, যার কারণে এইখানে ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, তারপরে ওর বিপরীত সূত্র, এগুলো অ্যাপ্লাই করা যাবে। এইখানে এই ব্যাপারটা ক্লিয়ার করা হয়েছিল, এইখানে যাবে না, এইখানে যাবে, এরকম। এই যে ব্যাপারগুলো ক্লিয়ার করছি, এরপর এখন আমরা যাব চ্যাপ্টারের একদম মূল জিনিস, ল্যামির সূত্রতে। এই ল্যামির সূত্র হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে ভাইটাল জিনিস। এইটার উপরে আমাদের একদম ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকলেই আমরা কিন্তু ঘুরে ফিরে প্রায় সব ম্যাথই সলভ করে ফেলতে পারবো। অ্যান্ড তুমি দেখবা যে এই চ্যাপ্টারে যতগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম আসবে অলমোস্ট 90%-এ এই একটা সূত্রের কাজই থাকবে, বুঝছি? আচ্ছা, এখন এই যে ল্যামির সূত্র পড়বো, প্রথমে আমরা এইটার একদম বেসিক লেআউটটা, এটা কোত্থেকে আসে, কিভাবে আসলো, এটার বেসিক কনটেক্সটটা একটু দেখে নিই। খেয়াল করো, আমরা এই যে একটু আগে বেশ কিছু সূত্র দেখছি না, ত্রিভুজ সূত্র, বিপরীত সূত্র, এখানকার কেসে এইগুলোর কেসে এই যে বলের ত্রিভুজ সূত্র এইখান থেকেই মূলত আমাদের ল্যামির সূত্রটা আসে। অথবা তুমি এভাবে বলতে পারো, বলের ত্রিভুজ সূত্রটার কেসে এটার উল্টো স্টেটমেন্টটা কোথায় আসে? বলের ত্রিভুজ সূত্রের বিপরীত সূত্রে। তো এইখানে বলের বিপরীত সূত্র থেকেও ল্যামির সূত্রটা আনা যায়। তার মানে ল্যামির সূত্রের সাথে মেইনলি কানেক্টেড হচ্ছে বলের ত্রিভুজ সূত্র অথবা বলের ত্রিভুজের
বিপরীত সূত্র এই দুইটা জিনিস। এই যে এই দুইটা জিনিসের সাথে কানেক্টেড, তার মানে আমরা আসলে কি পাচ্ছি একটু বুঝি। আমরা একটু যদি আমরা গুছায় চিন্তা করি তাহলে আমরা পাচ্ছি বলের ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র মানে কি, এখানে বল কাজ করে তিনটা বল কাজ করে, আবার কি তৈরি করে, সাম্যাবস্থা তৈরি করে। অবশ্যই সাম্যাবস্থার সাথে সেই জিনিসটা রিলেটেড। এটা গেল, এবং সাথে বলের ত্রিভুজ সূত্র হোক ওর বিপরীত সূত্রের আমরা একটু আগে একটা প্রযোজ্যতার কেসে ওটা কখন অ্যাপ্লিকেবল, অ্যাপ্লিকেবিলিটির একটা কন্ডিশন দেখছি না। কখন অ্যাপ্লিকেবল? শুধুমাত্র তখনই যখন একাধিক বল একই স্ট্রেট লাইন বরাবর কাজ করবে না, সবাই ডিফারেন্ট স্ট্রেট লাইন বরাবর কাজ করবে, তখন অ্যাপ্লিকেবল। এই যে ব্যাপারগুলো, এগুলা যেহেতু বলের ত্রিভুজ সূত্রের জন্য প্রযোজ্য, এর কেসে আমরা দেখতেছি এইগুলো সবগুলো আসলে ল্যামির সূত্রের জন্য প্রযোজ্য। বুঝছি ব্যাপারটা? তার মানে কি হলো, ল্যামির সূত্রতে যাওয়ার আগেই জাস্ট ওইটার বেসিক কনটেক্সটটা বলে দিলাম যে ল্যামির সূত্র মেইনলি কোত্থেকে আসে, বলের ত্রিভুজ সূত্র থেকে। ত্রিভুজ সূত্রের কেসে যেই ব্যাপারগুলো বেসিক, যেই ঘটনাগুলো অ্যাপ্লিকেবল, এটা যেই কেসে অ্যাপ্লিকেবল, সেই কেসেই শুধুমাত্র ল্যামির সূত্র অ্যাপ্লিকেবল। বুঝছি? যেই কেসগুলোতে বলের ত্রিভুজ সূত্র অ্যাপ্লিকেবল না, সেই কেসগুলোতে ল্যামির সূত্র অ্যাপ্লিকেবল হবে না। এই তো, তাহলে এখানে আসি আমরা। এইবার বলের ত্রিভুজ সূত্র থেকে আলোচনা ওখান থেকে করে ফেললাম। ল্যামির সূত্রের কেসে তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখতে পাচ্ছি মেইনলি কি হবে ঘটনাটা। এখানকার কেসে এইখানে এই ল্যামির সূত্রটা মেইনলি অ্যাপ্লিকেবল শুধুমাত্র 3টা কার্যরত বল থাকার কেসে। বুঝছি? এর বেশিও না কমও না। 4টা বল থাকলে তাদের কেসে কিন্তু তুমি ল্যামির সূত্রটা ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবা না। 2টা থাকলে সেই কেসে ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবা না। তাহলে 3টা বল লাগবে। ওকে, এক্স্যাক্টলি 3টা বল, বেশিও না কমও না। এরপরে আর কি লাগবে, সাম্যাবস্থা লাগবে। বুঝছি? এই যে সূত্রটা, এই সূত্রটা তখনই অ্যাপ্লিকেবল যখন আসলে 3টা বল পরস্পরের সাথে কাজ করে, একটা বিন্দুতে সার্টেন একটা বিন্দুতে 3টা বল কাজ করে কি করতেছে, সাম্যাবস্থা তৈরি করতেছে, অর্থাৎ লব্ধি শূন্য তৈরি করতেছে, তখনই শুধুমাত্র অ্যাপ্লিকেবল। অ্যান্ড ফাইনালি লাস্ট পয়েন্ট, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা কি, সেটা হচ্ছে ল্যামির সূত্র তখনই অ্যাপ্লিকেবল যখন আসলে কি হয়, বলগুলো ভিন্ন ভিন্ন সরলরেখা বরাবর কাজ করে, অর্থাৎ একই স্ট্রেট লাইন বরাবরে 2টা বল একই সাথে কাজ করতেছে, এমন সিনারিও ঘটবে না। ওই যে দেখাইছি না, এক পাশে 15, 5, অন্য পাশে 20, এরকম সিনারিওতে ল্যামির সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। বুঝছি? এই তো, তাহলে এখন ল্যামির সূত্রের একদম বেসিক ব্যাপারগুলো আমরা জেনে নিলাম। এইবার এখন এই ল্যামির সূত্রটা কি, এটার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা দেখি। শুরু করি তাহলে। এইখানে আমরা দেখতেছি যে 3টা বল থাকার কথা, তাই না? তো ধরে নিলাম 3টা বল এইভাবে থেকে তারা একটা সাম্যাবস্থা তৈরি করছে। এইভাবে থেকে 3টা বল এইভাবে থেকে সাম্যাবস্থা তৈরি করছে, অর্থাৎ তাদের লব্ধি কত হয়ে গেছে, 0 হয়ে গেছে। এখন আর তাদের মধ্যবর্তী কোণটা হয়ে গেছে এইখানে আলফা, এইখানে বিটা, এবং এই কোণটা হয়ে গেছে গামা। থাকলো। এইটা যদি হয়ে থাকে এবং বলগুলো যদি পি কিউ আর হয়ে থাকে, তাহলে ল্যামির সূত্র বলে যে সেই কেসে হবে কি, সেই কেসে পি বাই সাইন গামা ইজ ইকুয়াল টু কিউ বাই সাইন বিটা ইজ ইকুয়াল টু আর বাই সাইন আলফা হবে। এই যে ব্যাপারটা লিখলাম, এইটাই হচ্ছে ল্যামির সূত্রের স্টেটমেন্ট, বেসিক স্টেটমেন্ট। বুঝছি? তার মানে এখন ল্যামির সূত্রের কেসে তার মানে আমরা প্রথমে অ্যাপ্লিকেবিলিটি, এটার কনটেক্সট, এটার বেসিক লেআউট, এই ব্যাপারগুলো সম্পর্কে আলোচনা করছি। তারপরে ল্যামির সূত্র আসলে বলেটা কি সেই ব্যাপারটা দেখছি। ল্যামির সূত্রের কেসে তাহলে কি হচ্ছে, 3টা বল মিলে সাম্যাবস্থা তৈরি করতেছে, কোনোটাই হচ্ছে একটা একই স্ট্রেট লাইন বরাবর 2টা বল কাজ করতেছে এমন সিনারিও হবে না, সবাই ডিফারেন্ট স্ট্রেট লাইন বরাবর কাজ করতেছে। অ্যান্ড এইখানকার কেসে এটাতে মূলত আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে কোনো একটা সার্টেন বল এবং তার বিপরীত যে কোণটা, সেইটার একটা চমৎকার রিলেশন। দেখো, এই যে এখানে পি একটা বল ছিল আর ওর বিপরীত কোণ হচ্ছে গামা, আর একটা বল ছিল তার বিপরীত কোণ হচ্ছে আলফা, কিউ একটা বল ছিল তার বিপরীত কোণ হচ্ছে বিটা। এই যে ওদের মাঝেই কিন্তু আমরা এই রিলেশনটা পেয়ে গেছি। এখন এই রিলেশনটা মেইনলি কি বলে, এই রিলেশনটা মেইনলি যে জিনিসটা বলে সেটা হচ্ছে এরকম যে আমাদের সঠিক শর্ত সাপেক্ষে, ওই শর্তগুলো তো বলে নিছি, শর্ত সাপেক্ষে আমরা কি বলতে পারবো, একদম ওই কারেক্ট শর্ত সাপেক্ষে আমরা বলতে পারবো যে আসলে একটা বল ওর বিপরীত কোণের সাইন অনুপাতের কি হবে, সমানুপাতিক হবে। এইখানে দেখো তাই হয়েছে কিনা, এই যেখানে পি বল, এইটা ওর এই যে বিপরীত কোণ কত, গামা, এর সাইন অনুপাতের সমানুপাতিক। এই যে এখানকার কেসে পুরোটাই এই জিনিসটা মেনটেন করছে। এখন কথা হচ্ছে ভাইয়া, এই যে আপনি বলতেছেন এইখানে আসলে এরা ওর সমানুপাতিক, এই জিনিসটা আসলে সমানুপাতিক কথাটা কিভাবে বলতেছেন সেই ব্যাপারটা একটু বুঝাই। খেয়াল করো,
মনে করো তোমাকে আমি বললাম যে আচ্ছা দেখো একটা ত্রিভুজের কেসে কোন একটা ত্রিভুজের কেসে বাদ দাও, আমরা এমনিতেই পরন্ত বস্তুর সূত্র পড়ছি না, তখনকার কেসে আমরা কি বলতে পারতাম, তখনকার কেসে আমরা বলতে পারতাম যে এইচ প্রপোর্শনাল টু কি হয়, এইচ প্রপোর্শনাল টু টি স্কোয়ার হয়। তখন সেখান থেকে আমরা কি লিখতে পারতাম বলো তো, আমরা লিখতে পারতাম h1/h2 = t1 স্কোয়ার বাই t2 স্কোয়ার। এটাকে এইভাবে লেখা যায়, t1 স্কোয়ারটা এই পাশে নামাই দিলাম, h2টাকে ও পাশে দিলাম, তাহলে h1/t1 স্কোয়ার = h2 বাই হচ্ছে t2 স্কোয়ার, t2 স্কোয়ার। তার মানে এইখান থেকে আমরা বলতে পারি যে এইচগুলো আসলে টি স্কোয়ারের কি হয়, প্রপোর্শনাল হয় না। তো এটা দুইটা জিনিসের জন্য এইভাবে লেখা যায়। যদি তিনটা এইচ আসে তখন কি হয়ে যাবে, তখন তিনটা এইচ হবে, এখানে h3, এখানে হবে t3-র উপরে স্কোয়ার। বুঝছি ব্যাপারটা? তার মানে এই ধরনের ঘটনাগুলো যখন ঘটতেছে, এইটা আসলে সমানুপাতিক সম্পর্কটাই তোমার হচ্ছে বিশেষায়িত করতেছে। এইটার মধ্যে যে সমানুপাতিক একদম সন্নিবিষ্ট আছে, মানে এই জিনিসটার মধ্যে যে আসলে সমানুপাতিকের ধারণাটাই আছে, এই জিনিসটা আমাদের বুঝে নিতে হবে। বুঝছি? এইখানে তাহলে কি হলো, এইখানকার কেসে আমরা বলতে পারবো এইচ আসলে টি স্কোয়ারের সমানুপাতিক, যার কারণে তিনটা এইচ নিয়ে কাজ করছি। তো তখন কি আসছে, h1 h2 h3 উপরে আসছে, নিচে t1 স্কোয়ার t2 স্কোয়ার t3 স্কোয়ার আসছে। বুঝছি? আচ্ছা, এইখানকার কেসে তোমাকে হলো গিয়ে এই এইচগুলোর জায়গায় অন্য কোনো চলক দিয়েও তোমাকে কথাটা এভাবে বলতে পারতো। কীরকম, এই মনে করো আমরা যেহেতু ল্যামি সূত্র নিয়ে কাজ করব, তো ভালো হয়েছে এই টপিকটা আমি এখন শুরুতে বলে নিই, তাহলে কোয়েশ্চেনগুলো তোমার আসলে বুঝতে সহজ হবে। মনে করো তোমাকে কোথাও একটা বললো, কোনো একটা সার্টেন কেসে, বলুক আর না বলুক, মানে আমি জাস্ট একদম মেইন আইডিয়াটা বোঝানোর ট্রাই করতেছি। এক্স্যাক্ট এই জিনিসটা সত্যি হোক আর না হোক, তুমি আইডিয়াটা পিক করো জাস্ট। মনে করো তোমাকে আমি বললাম যে কোনো একটা সার্টেন ত্রিভুজের কেসে আমাদের কি হচ্ছে, আমাদের এইখানে তিনটা বল কাজ করতেছে, এই মনে করো র্যান্ডমলি এই বরাবর একটা, এই বরাবর একটা, এই বরাবর একটা। এখন এই বরাবর হচ্ছে পি, এই বরাবর কিউ কাজ করতেছে, এই বরাবর আর কাজ করতেছে, কাজ করলো। এখন তোমাকে বলা হয়েছে যে এই যে তিনটা বল কাজ করতেছে, এরা সাম্যাবস্থা তৈরি করছে। এখন তোমাকে দেখাইতে হবে এই বলগুলো হচ্ছে যেই বাহুর উপরে তারা, যেই বাহুর উপরে তারা হচ্ছে কাজ করতেছে, ওই বাহুর বিপরীত কোণের সাইন অনুপাতের সমানুপাতিক। তাহলে দেখো এখন তার মানে ঘটনাটা কি, তার মানে আমাকে কি দেখাতে হবে, আসলে যে জিনিসটা দেখাতে হবে সেটা হলো এরকম। তার মানে আমাকে কি বলছে, এই যে বলগুলা, এই বলগুলো আসলে যেই বাহুর উপরে কাজ করতেছে, মূলত এখানে মনে করো আমরা যদি এ বি সি নাম দিই, তাহলে এই যে আমাদের হচ্ছে এই বি বাহু বরাবর কাজ করতেছে, এই বি বাহুর মানে ভেদ করে চলে যাচ্ছে আর কি পি বলটা, তাহলে এই বাহুটার বিপরীত কোণের সাইন অনুপাতের সমানুপাতিক বলছে। তাহলে বিপরীত কোণ হচ্ছে সি কোণ, সি কোণের সাইন অনুপাত, তাহলে সাইন সি। তার মানে কি বুঝাইছে, এই পিটা হচ্ছে সাইন সি সমানুপাতিক, কিউটা হচ্ছে সাইন বির সমানুপাতিক, আরটা হচ্ছে কি, আর ঢুকে গেছে এই বরাবরে বিসি বাহু বরাবর, তাহলে বিসি বাহুর বিপরীত কোণ কোনটা, এ কোণের সাইন অনুপাত, তাহলে সাইন এ। তার মানে আর হচ্ছে সাইন এর সমানুপাতিক। এই যে সমানুপাতিক কথাটা বলছে, একটু আগে আমরা দেখছি, আমাকে যদি বলে যে h1 h2 এবং h3 হচ্ছে t1 t2 t3 স্কোয়ারের সমানুপাতিক, তখন আমরা লিখতে পারি h1/t1 স্কোয়ার = h2/t2 স্কোয়ার = h3/t3 স্কোয়ার। এই জিনিসটা লিখতে পারি। ঠিক একই রকমভাবে এখানেও আমরা ওই জিনিসটা লিখতে পারবো। কি লিখতে পারবো, এখানে লিখতে পারবো, আমাকে বলছে যে দেখাও যে বলগুলো আসলে কি হবে, এই যে পি কিউ আর তিনটা যে বল আছে, এরা হবে কি, যেই বাহুতে ও হচ্ছে প্রবেশ করতেছে, মানে যেই বাহু বরাবর ভেদ করে ওর কার্যরেখাটা চলে যাচ্ছে, সেই বাহুর বিপরীত কোণের সাইন অনুপাতের সমানুপাতিক। তাহলে বুঝি আমরা, তাহলে পি এর কেসের ঘটনাটা কি দাঁড়াবে, পি কার সমানুপাতিক হবে, পি সমানুপাতিক হবে এ বি বরাবর সে ভেদ করে চলে গেছে, ওর বিপরীত কোণ কি, সি, এই সি এর সাইন অনুপাত, তার মানে সাইন সি, পি তার মানে দাঁড়াবে সাইন সি এর সমানুপাতিক, কিউ দাঁড়াবে সাইন বি এর সমানুপাতিক, আর দাঁড়াবে সাইন এ এর সমানুপাতিক। তাহলে এই জিনিসটাকে ডাইরেক্ট লেখা যাবে p/sin c = q/sin বি এবং r/sin কি হবে, a হবে। তার মানে এই যে ঘটনাটা, এই ব্যাপারটা যে সমানুপাতিকের ঘটনাটা যে এইভাবে লেখা যায়, এইটা এই কেসে এরকমভাবে অ্যাপ্লাই করতে হবে। তোমাকে ওই কথাটা যখন কথায় বর্ণনা করবে কোয়েশ্চেনের মধ্যে, তোমাকে বুঝে নিতে হবে, আমাকে দেখাতে হবে এইটা। বুঝা গেছে? সো এইখানে এই যে সমানুপাতিকের ব্যাপারটা, এইটা কিন্তু এইভাবে তোমাকে বুঝে নিয়ে কাজগুলো করতে হবে। এই জিনিসটা আমরা মাঝে মাঝেই কোয়েশ্চেনে এই ধরনের কথাবার্তা পাবো, তখন কিন্তু এই জিনিসটা বুঝে নিয়ে ওই অনুযায়ী কাজ করতে হবে। বুঝা গেছে? এখন এই যেটা বললাম, এটাতে যদি কারো ডাউট থেকে থাকে কোনো সমস্যা নেই, এই ধরনের কোয়েশ্চেন যখন আমরা ফেস করব, তখন আমরা আবার এই ব্যাপারটা বলে দিব। বুঝছি? আমি আবার এই জিনিসটা বলে দিব, চিন্তার কিচ্ছু নেই। আচ্ছা,
এখন এই যে সমানুপাতিক এই জিনিসটাকে আমরা অলরেডি ফেস করছি কোথাও, দেখি তো, ফেস করছি মনে হচ্ছে এই যে এইখানে ফেস করছিলাম। দেখো এখানকার কেসেও এই একই ঘটনা আসছিল। আমরা একটু আগে যে এক্সাম্পলটা দেখছিলাম সেটা কি, H1 H2 H3 বলছিল যে T1 T2 T3 স্কোয়ারের সমানুপাতিক, মানে H1/T1 স্কোয়ার ইকুয়াল টু H2/T2 স্কোয়ার ইকুয়াল টু H3/T3 স্কোয়ার। ওই যে সমানুপাতিক কথাটা বলছিল ওইটার মিনিংই এইটা, তাই না? এখন এইখানেও দেখো ওই জিনিসটাই হয়েছে। এখানে দেখো ওই জিনিসটা কিন্তু আমরা গত ক্লাসে একবার করে ফেলছি। এদের ক্রিয়ারেখার সমান্তরাল বাহু বিশিষ্ট যে কোনো ত্রিভুজের অনুরূপ বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমানুপাতিক হবে। কারা? এই বল তিনটা, এই যে বল তিনটা হচ্ছে কি হবে, ওই ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্যের সমানুপাতিক হবে। তাহলে এখন কি হবে, বল তিনটা আমরা ধরে নিই, বল তিনটা কি কি ধরে নিছি, পি কিউ আর। আচ্ছা, তার মানে এই পি কিউ আর এই বল তিনটা কি হবে, এদের হচ্ছে ওই ত্রিভুজের বাহুত্রয়ের দৈর্ঘ্যের সমানুপাতিক হবে। তাহলে বাহুত্রয়ের দৈর্ঘ্য কি কি, তাহলে অনুরূপ বাহু কি বলছে, অনুরূপ বাহুত্রয়ের, তার মানে পি এর অনুরূপ বাহুকে, পি এর অনুরূপ বাহু হচ্ছে এই যে পি এর অনুরূপ বাহু হচ্ছে এই যে এটা, তার মানে এটার দৈর্ঘ্য কত, এ, তাহলে পি এর কেসে হবে এ। কিউ এর কেসে কি হবে, কিউ থেকে আমরা অনুরূপ বাহুকে বানাইছি বি, আর হচ্ছে আর থেকে বানাইছিলাম কাকে, এই যে সি কে, তাহলে এ বি সি। তাহলে এই যে পি কিউ আর যে আসলে এ বি সি এর সমানুপাতিক, এই কথাটার মিনিংই হচ্ছে যে পি বাই এ ইজ ইকুয়াল টু কিউ বাই বি ইজ ইকুয়াল টু আর বাই সি। কথা বুঝছো? তোমাকে বারবার এই চ্যাপ্টারে এই ধরনের কথা আসতে পারে, যতগুলো প্রমাণ আছে এগুলোকে যখন কথায় কনভার্ট করবে তখন এইভাবে বলতে পারে। মনে করো তোমাকে কোয়েশ্চেন দিল, তোমাকে বললো যে দেখাও যে এইটা হবে, এই একটা কোয়েশ্চেন একভাবে দিল, আরেকবার অন্য একটা বোর্ডে ওই সেম কনটেক্সটে সেম জিনিসই দেখাতে বলবে, কিন্তু এইটা না বলে তোমাকে বলবে কি জানো, দেখাও যে বল তিনটা পি কিউ আর তারা আসলে কিসের সমানুপাতিক, তারা আসলে এই বাহুগুলোর দৈর্ঘ্যের সমানুপাতিক। এইটা এখন তুমি ভাবতে পারো যে ভাইয়া পি বাই এ ইজ ইকুয়াল টু কিউ বাই বি ইজ ইকুয়াল টু আর বাই সি, এটা তো দেখাতে পারি, ওই ল্যামির সূত্র থেকে ম্যাথমেটিক্যাল কাজকর্ম করে এটা দেখাতে পারি, কিন্তু এই যে প্রশ্ন বললো এইটা ওদের সমানুপাতিক, এই কথাটা বুঝতেছি না। এই ডাউটটা যাতে তোমার না হয় এই জন্য আগেই এত কথা বললাম, বুঝা গেছে? সো আলটিমেটলি পি কিউ আর এটা এবিসি এর সমানুপাতিক মানেই হচ্ছে এই লাইনটা, বুঝছি? ওকে, এখন এই জিনিসটা যদি আমরা বুঝে যাই তাহলে এইখানে দেখো, এইখানে যেই কনটেক্সটের কথাটা বলছিলাম এই জিনিসটাতে ল্যামির সূত্রের কেসে এই জিনিসটা সত্যি হয়। এটা ভালো মতো বুঝে নিতে হবে যে পি কিউ আর তিনটা বল সাম্য অবস্থা তৈরি করছে, কোনো দুইটা একই স্ট্রেট লাইনে নাই, তার মানেই আসলে কি হবে, তার মানে এই জিনিসটা লেখা যাবে পি বাই ওর উল্টা কোণের সাইন অনুপাত ইজ ইকুয়াল টু কিউ বাই ওর উল্টো কোণের সাইন অনুপাত হচ্ছে, তারপর আর বাই ওর উল্টো কোণের সাইন অনুপাত, এই জিনিসগুলো লেখা যাবে। এখন এই যে এই জিনিসটা লেখা গেছে এটাকেই বলা যায় না যে বলগুলা তার মানে কি পি কিউ এবং আর এরা আসলে কি হচ্ছে, বিপরীত কোণের সাইন অনুপাতের সমানুপাতিক। দেখো এই যে বিপরীত কোণের সাইন অনুপাত, বিপরীত কোণের সাইন অনুপাত, বিপরীত কোণের সাইন অনুপাত, তারপরে পি বাই সামথিং ইজ ইকুয়াল টু কিউ বাই সামথিং ইজ ইকুয়াল টু আর বাই সামথিং, এই শেপে আসছে, তার মানে অবশ্যই এইগুলো উপরেরগুলা এই নিচেরগুলোর কি হবে, সমানুপাতিক। বুঝা গেছে? সো আলটিমেটলি এইখানে এই ধরনের স্টেটমেন্টটা যে এগুলো ওদের সমানুপাতিক মানেই যে এইটা লেখা যায়, এটা বারবার করে এই চ্যাপ্টারে আসবে। ক্লিয়ার হয়েছে? সো আই হোপ আমরা ম্যাথে যাওয়ার আগেই এই জিনিসটা ক্লিয়ার করে ফেলছি। এখন এই জিনিসটা যদি ক্লিয়ার করে ফেলি তাহলে এইবার আমাদের কাজ হচ্ছে এখন বুঝে যাওয়া যে আচ্ছা ভাইয়া এইখানে আসলে প্রশ্নে কি কি দেওয়া থাকতে পারে এন্ড আমাকে কাজটা কি কি করতে হবে। এইখানে ল্যামির সূত্রের কেসে একটা কথা খুবই ভালোভাবে নোট করে রাখতে পারো খাতায়, সেটা হচ্ছে সবসময় তোমাকে ওরা যেটা দেওয়ার ট্রাই করবে সেটা হচ্ছে এইখানে কয়টা বল নিয়ে কাজ করতেছি, তিনটা বল নিয়ে না, সবসময় তো ল্যামির সূত্র মানে তিনটা বল নিয়েই কাজ করব। এই তিনটা বলের মাঝে একটা বল তোমাকে ও ডিফাইন করে দেওয়ার ট্রাই করবে, বুঝছি? কোয়েশ্চেনে সাধারণত একটা বল ডিফাইন করে দেয়, বুঝা গেছে? তো এইখানে মনে করো তোমাকে আমি ডিফাইন করে দিলাম পি বলটা, থাকলো পি বল তোমার হাতে টোটালি দিয়ে দিলাম, একদম পি বল হচ্ছে 10 নিউটন এরকম দিয়ে দিলাম। তাহলে এই একটা দিয়ে দিবে, আর কি করবে, আর এই সবগুলো কোণ বের করার ক্লু থাকবে, বুঝছি কথা? তাহলে কি হলো বলো তো, ম্যাথের থিমটা বুঝো। দেখো আমি ম্যাথে না গিয়ে ম্যাথের আগে কথা বলতেছি, এখন তোমরা ভাবতে পারো ভাইয়া আপনি ডিরেক্ট ম্যাথে গেলেই তো পারেন। কথা হচ্ছে আমি ম্যাথ এখানে করালে কয়টা করাতে পারি, 10টা 20টা। এখন কিন্তু আমার তো তোমাকে কেপেবল বানাতে হবে, তোমাকে এমনভাবে কেপেবল বানানোর আমি ট্রাই করব যাতে করে এখানে আমি 10টা 20টা যতটুকুই ম্যাথ করাই না কেন লিমিটেড অ্যামাউন্ট অফ ম্যাথ আমি এখানে করাতে পারবো, কিন্তু তুমি যাতে আনলিমিটেড অ্যামাউন্ট অফ ম্যাথ করতে পারো, বুঝছো? তোমার মাঝে ওই অ্যাবিলিটিটা আমি গ্রো করানোর চেষ্টা করতেছি, একটু ধৈর্য ধরে কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। এইখানে তোমাকে আমি ম্যাথের একদম মেইন থিমটা বলে দিতেছি, ম্যাথের মেইন ফান্ডাটা ভিতরে হবেটা কি,
কোয়েশ্চেনে তারা দিবে কি, কি ইন্ডিকেট করবে, কোয়েশ্চেনের ইঙ্গিতগুলো কি হবে, সেই জিনিসটা যদি তুমি ধরতে পারো তাহলে এই টাইপের একটা কেন 10টা 20টা 50টা যতগুলোই যত ধরনের ম্যাথ দেখ না কেন টেস্ট পেপার খুললেই তুমি যাতে পারো। খেয়াল করো এইখানে মেইনলি কোয়েশ্চেনের কেসে ইন্ডিকেশন এরকম হয় যে তোমাকে এই 3টা বলের রিলেশন, তো 3টার মাঝে একটা ক্লিয়ারলি টোটালি ডিনোট করে দিবে বা টোটালি মান দেওয়ার কেসে যখন মান দিয়ে ম্যাথগুলো দিবে তখন টোটালি ওর মানটা দিয়ে দিবে, দিল ধরে নাও পি এর মান টোটালি দিয়ে দিল। তারপরে তোমাকে কি করবে, সবগুলো কোণ বের করার ইঙ্গিত দিবে। বুঝছি কি বললাম, সবগুলো কোণকে আমাদের নোটেট করা এবং সবগুলো কোণকে বের করার এদের নিজেদের মাঝে ইন্টার রিলেশনের কি দিবে, ইঙ্গিত দিয়ে দিবে। তার মানে কি হয় সাধারণত, তার মানে সাধারণত জেনারেলি যেটা থাকে সেটা হলো যে আমাদের এইখানে কি হবে, একটা বল দিয়ে দিবে, একটা ফোর্স, এই পি কিউ আর এর মাঝে একটা ফোর্স একদম ক্লিয়ারলি টোটালি দিয়ে দেয় সাধারণত, এবং কি করবে তোমাকে এই যে সবগুলো কোণ অল অ্যাঙ্গেল সবগুলো কোণ বের করার ক্লু দেওয়া থাকবে। বুঝছি, তো আমাদের টার্গেট থাকবে যে আচ্ছা আমাদের যখনই এই ধরনের ম্যাথগুলো ফেস করতেছি আমরা এইগুলো যাতে কাজটা করি, সেই কি কাজটা, যে আচ্ছা কোন বলটা আমাকে দিয়ে দিচ্ছে ডিরেক্টলি ওই জিনিসটা ডিফাইন করে রেখে দিব, তারপরে সবগুলো কোণ আমরা মেজার করতে পারি কিনা, সবগুলো কোণ বের করতে পারতেছি কিনা সেই ব্যাপারটা দেখে নেব। এই কাজগুলো করতে পারলেই আমাকে যাই চাক না কেন প্রশ্নে সব কিছু বের করতে পারবো। এখন কথা হচ্ছে কিভাবে পারবো ভাই, একটু দেখি, একটু পয়েন্ট আউট করে আগাই। এই জিনিসটা এইভাবে পারবা, এই মনে করো তোমাকে আমি পি দিয়ে দিছি, এখানে দেখাই পি দিয়ে দিলাম, পি দিয়ে দিছি আর সবগুলো কোণ বের করার তোমাকে কি দিয়ে দিছি, ইন্ডিকেশন দিয়ে দিছি, ক্লু দিয়ে দিছি। তো তখন তুমি সবগুলো কোণ কথা মতো বের করে ফেলছো। একটা বল তো তোমাকে প্রশ্নই দেওয়া আছে, আর সবগুলো কোণ তুমি ওটা বের করার ইঙ্গিত ছিল, ওটা বের করার ক্লু দেওয়া ছিল, তুমি ওখান থেকে চিত্র এঁকে সবগুলো কোণ বের করে ফেলছো। তাহলে দেখো লাভটা কি, তাহলে লাভ হচ্ছে যেই তথ্যগুলো দেওয়া আছে এগুলোকে আমরা হচ্ছে ইয়েলো কালারে ডিনোট করি। তুমি সবগুলো কোণ পাইছো মানে সবগুলো কোণের সাইন অনুপাত পাইছো সিম্পলি ক্যালকুলেটরে, তাহলে এখান থেকে সাইন গামা পেয়ে গেছো, সাইন বিটা পেয়ে গেছো, আবার সাইন আলফাও পেয়ে গেছো। এখন সাইন আলফাও পেয়ে গেছে। এখন কথা হচ্ছে যেই জিনিসগুলো তুমি জানো না সেগুলোকে আমরা হোয়াইট কালারে লিখি। তাহলে পি জানো, একটা বল জানো, এখান থেকে মনে করো কিউ জানো না এবং আর জানো না, এই দুইটা বল জানো না। এখন বাকি দুইটা বল তুমি এমনিতেই বের করতে পারবা। কিভাবে বের করতে পারবা দেখো, এইখানে 3টা রেশিওই বা 3টা অংশ, এই যে এই সমীকরণটার 3টা অংশই পরস্পর সমান। তার মানে আমরা কি বলতে পারবো, ফার্স্ট পার্টটা থার্ড পার্টের সাথে সমান, হ্যাঁ বলতে পারবো। ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের সাথে সমান, বলতে পারবো। সেকেন্ড পার্ট থার্ড পার্টের সাথে সমান, বলতে পারবো। তো এইভাবে যে বলতে পারবো তাহলেই দেখি কুইকলি বের করা যাবে সব। এই মনে করো এই যে এই দুইটা রিলেশন নিলাম, প্রথমটা এবং তৃতীয়টা, ফার্স্ট পার্টের সাথে থার্ড পার্ট ইকুয়েট করলাম, তাহলে দেখো কি হবে, ফার্স্ট পার্টের সাথে থার্ড পার্ট ইকুয়েট করলে তুমি পি জানো, নিচেরটা জানো, এই নিচেরটা জানো, আর ইজিলি বের করতে হবে, একদম সিম্পলি বের হয়ে যাবে, আর চলে গেল। তাহলে আর অজানা ছিল, এই আর যে তোমার অজানা ছিল সেই জিনিসটা তোমার এবার জানা হয়ে গেল। এইবার তোমার একমাত্র অজানা কিউ, সব জানো, কিউ বের করতে পারবা না, অফকোর্স কিউ বের করতে পারবা। কিউ এর জন্য কি করতে পারি, আমরা প্রথম দুইটা অংশ ইকুয়েট করতে পারি অথবা পরের দুইটা অংশ, আমি মনে করো প্রথম দুইটা দিয়ে দেখালাম। এইখানে অলরেডি তুমি পি জানো, এটা জানো, কিউ বের করতে পারবা না, কিউ বের করতে পারবা। তাহলে কিউ তোমার অজানা থাকলো না, কিউটাও কিন্তু কি হয়ে গেল, কিউটাও বের হয়ে গেল। বুঝা গেছে? এই হলো ঘটনা। তোমার ম্যাথগুলোর কেসে এইরকম ইন্ডিকেশনেই সাধারণত ম্যাথ আসে। তার মানে দেখো এইবার ল্যামির সূত্রের টোটাল ব্যাপারটা আমি একদম যতটুকু আলোচনা করছি পুরোটা সাম আপ করে দিই, একদম মনোযোগ সহকারে শুনো। সবগুলো পয়েন্ট জাস্ট শুনে গেলে, মনোযোগের সাথে সবগুলো জিনিস বুঝে শুনে গেলেই দেখবা যে তুমি শুধু আমি যে ম্যাথগুলো রাখছি স্লাইডে এগুলো শুধু পারতেছো এমন না, বরং এই ধরনের যেই ম্যাথই তোমাকে দেওয়া হোক না কেন ওই রিয়েলাইজেশনটা ইউজ করে তুমি সবগুলোই পারতেছো। আগাই তাহলে। এইখানে প্রথম কথা হচ্ছে আমি প্রথমেই আলোচনা করছি ল্যামির সূত্রের বেসিক কনটেক্সটটা, বেসিক লেআউটটা কীরকম ছিল, সেই ব্যাপারটা কোত্থেকে আসছে, এই জিনিসগুলো, এইগুলো আলোচনা শেষ হয়ে গেল। ওর হচ্ছে অ্যাপ্লিকেবিলিটি, এইসব জিনিস গেল। তারপরে আমরা সেইখান থেকে ওর আসলে একদম বেসিক স্টেটমেন্টটা থেকে ওর ল্যামির সূত্রটার যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা সেটা কীরকম এটা লিখে ফেলছি। এটা লিখে ফেলার পরে তারপরে আমরা এইখানকার কেসে একটা ব্যাপার একটু এখানে শুরুতেই আলোচনা করে নিছি, যেটা আমাদের পুরো চ্যাপ্টার জুড়ে অনেকবার কাজে লাগবে। সেটা কি, সেটা হচ্ছে যখনই তোমাকে বলবে 3টা বল দিয়ে তারা এই ব্যাপারগুলোর সাথে সমানুপাতিক, বা 3টা জিনিস দিয়ে ABC আসলে এদের সমানুপাতিক, এই ধরনের কথাবার্তা আসলেই ওইটার মিনিংই হচ্ছে এরকম। এই ব্যাপারটা কিন্তু তোমাকে দেখানো হয়েছে যে তোমাকে যদি বলে পি কিউ আর হচ্ছে,
যথাক্রমে এ বি সি এর সমানুপাতিক, তার মানে পি বাই এ ইজ ইকুয়াল টু কিউ বাই বি ইজ ইকুয়াল টু আর বাই সি। এই ব্যাপারটা বারবার করে আসবে, হয় তোমাকে ডিরেক্ট দেখাতে বলবে যে এটা, না হয় তোমাকে বলবে ওই কথায় ওই জিনিসটা বলে দিবে যে দেখাও যে তারা এরকম 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 ভাবে সমানুপাতিক, তখন তোমাকে বুঝে নিতে হবে এইটা চাওয়া হয়েছে। এটা ক্লিয়ার করছি। তারপরে আসছি যে আচ্ছা ভাইয়া এইখানে যে কোয়েশ্চেনের যে ফ্রেমিংটা সেটা কীরকম হবে, কি কি ভাবে জেনারেলি কোয়েশ্চেন সেটারগুলা পরীক্ষার কেসে কোয়েশ্চেন সেটাররা যারা কোয়েশ্চেন করে তারা আসলে কোন ইন্ডিকেশনে কোয়েশ্চেনগুলো করে, আমি যাতে একদম দেখেই কোয়েশ্চেনের ইঙ্গিতটা টোটালি ধরতে পারি। তো এখানকার কেসে বলে দিয়েছিলাম জেনারেলি কি হয়, এখানে তো এলিমেন্ট মোট 6টা, পি কিউ আর আলফা বিটা গামা, এদের মাঝে সাধারণত একটা বল মিনিমাম তোমাকে দেওয়া থাকবে, আর হচ্ছে কি থাকে, আর হলো সবগুলো কোণ বের করার ইন্ডিকেশন থাকবে। বুঝা গেছে? সবগুলো কোণ বের করার ইন্ডিকেশন থাকবে। এরপরে তখন তাহলে আমরা কি করে নিব, সবগুলো কোণ বের করে নিব, তারপরে সবগুলো কোণকে বের করে নিব বা নিজেদের মাঝে ইন্টার রিলেশনটা বিল্ড করে ফেলবো, তারপরে সেখান থেকে আমরা এই অনুযায়ী আগাবো। কোন অনুযায়ী কি বলছিলাম, যে আমাদের এখানে কিউ, এইখানে কিউ, এই কিউ জিনিসটা আমাদের কি ছিল, অজানা ছিল, তাই না? কিউ ব্যাপারটা আমাদের অজানা ছিল, কিউ ছিল অজানা এবং আর ছিল অজানা। সিলেক্ট হচ্ছে না, আচ্ছা সমস্যা নাই, আমি জাস্ট বুঝাতে চাচ্ছি আর কি। আমাদের কেসে আর অজানা ছিল এবং কিউ অজানা ছিল, তাই তো? এখানকার কেসে আর অজানা ছিল এবং কিউ অজানা ছিল, কারণ আমি বাকি সব তো অলরেডি জেনে গেছি, একটা বল জেনে গেছি আর বাকি কোণ জেনে গেছি, মানে সাইন অনুপাতগুলো জেনে গেছি। এখন আমাকে কিউ যদি জানতে হয় সিম্পলি এই দুটো ইকুয়েট করলে কিউ জেনে যাব, আর যদি জানতে হয় সিম্পলি প্রথমটা থার্ডটা ইকুয়েট করলে আর জেনে যাব, অথবা কিউ জানার পরে এই দুটো ইকুয়েট করলে হবে, মানে এক কথায় বাকি কাজটা সহজ। এখন কথা হচ্ছে সবসময় কি এরকম হবে, সবসময় এরকম নাও হতে পারে, মাঝে মাঝে দেখা যাবে তোমার একটা কোণ দরকারই পড়তেছে না, তো তোমাকে বাকি কোণ দুইটার ইন্ডিকেশন থাকলে ডিরেক্ট করে দিলা। আর এখানকার কেসে এই জিনিসটা তো জানোই যে একটা বিন্দুতে 3টা কোণ উৎপন্ন হয়েছে, তার মানে এদের যোগফল, 3টারই যোগফল হচ্ছে কত, 360, তাহলে যে কোনো দুইটা জানলে অন্যটা এমনিতেই জানা যাওয়া যাবে, এইটা একটা ব্যাপার। আবার এমনও হতে পারে যে তোমাকে একটা ফোর্স বলছি, যে একটা ফোর্স তোমাকে ডিরেক্ট সাধারণত দিয়ে দেয়, একটা জায়গায় দুইটা দিয়ে দিল, ওকে, তাহলে আমাদের কাজটা আরো সহজ করে দিছে, বোনাস দিয়ে দিছে, তাই না? মাঝে মাঝে দেখা যাবে যে দুইটা বল পরস্পর সমান দিয়ে দিছে, তাহলে তোমার হচ্ছে যে একটা জানলেই তো অন্যটা জানার কাজ হয়ে গেল, তাহলে কাজটা আরো সহজ হলো, আমাদেরকে ওটা বোনাস দেওয়া থাকলো। তো এইরকম ব্যাপারটা হবে। এখন তোমাকে এইটা থেকে যতভাবে সহজ করে দেওয়া যায় এই পুরো ল্যামির সূত্রের যে টপিকটা, সেটা আমি চেষ্টা করছি। এখন দেখো চলো এবার ম্যাথে যাই, এবার দেখবা যে পুরো চ্যাপ্টার জুড়ে ম্যাথের কাজটা অনেক সহজ হয়ে যাবে। আগে এইখানে দেখো, এইখানে প্রথম যে গাণিতিক সমস্যাটা আমরা ফেস করতেছি, এখানে বলা আছে 60 কেজি ওজনের একটা বস্তুকে 2 খণ্ড তার দিয়ে 2জন ব্যক্তি বহন করে। ফাইন, তার মানে আমাদের যে ওয়েটটা বহন করতেছে 2জন মানুষ, সেটা 60 কেজি, 2জন মানুষ 2টা তার দিয়ে বহন করতেছে। ফাইন, তারপরে বলছে এই তার দুইটা উল্লম্বের সাথে 70 ডিগ্রি এবং 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলে তার দুইটার মধ্যে টান নির্ণয় করতে বলছে। আচ্ছা, একটু আমরা তাহলে বুঝে বুঝে আগাই যে ঘটনাটা কি ঘটতেছে। 60 কেজি ওজনের একটা বস্তুকে 2 খণ্ড তার দিয়ে 2জন ব্যক্তি বহন করে। ফাইন, তাহলে আমাদের এই মনে করো 60 কেজি ওজনের একটা বস্তু এইখানে ঝুলানো আছে, সামহাউ এখানে 60 কেজি ওজনের একটা বস্তু ঝুলানো আছে, এইটা বহন করতেছে। এটা বহন করতেছে কিভাবে, দুইটা তার দিয়ে। তো দুইটা তার দিয়ে যে বহন করতেছে, এই দুইটা তার উল্লম্বের সাথে 70 ডিগ্রি আর 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ফাইন, তো ধরে নেই এই যে এইভাবে, এইখানে একটা তার এইভাবে চলে গেল, আরেকটা তার মনে করো এইখান থেকে আরেকটা তার মনে করো এইখান থেকে এইভাবে চলে গেছে। তো এইখানকার কেসে বলছে একটা 70 ডিগ্রি কোণ তৈরি করছে, আরেকটা কত 30 ডিগ্রি কোণ তৈরি করছে। এই ব্যাপারটা এইভাবে করার পরে তারা কি করছে, তারা এখান থেকে সাম্যাবস্থা তৈরি করছে। যদি সেখানে সাম্যাবস্থা তৈরি করে তাহলে আসলে টানগুলো নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কি করতে পারি, দেখো এখানকার কেসে আমরা দেখতেছি যে ওর 60 কেজি ওজনের একটা বস্তুকে বহন করতেছে, তার মানে এই নিচের দিকের যে বলটা, এইটা এই ওয়েটটা, এইটা হচ্ছে কত 60 কেজি ওয়েট। এখন আচ্ছা, এই কেজি ওয়েট নিয়ে একটু কথাবার্তা বলি। শোনো, আমরা যদি শুধু কেজি লিখি, যদি এখানে লিখতাম 60 কেজি, তার মানে মিন করতো যে আসলে ওর ভরটা আমি মিন করতেছি যে 60 কেজি ওর ভর। আর এইখানে যখন আমি লিখছি যে 60 কেজি ওয়েট, তার মানে আসলে ওখানে যে জিনিসটা মিন করছে সেটা হলো 60 কেজির সমতুল্য ওজন।
যেমন আমার হাতে যদি 1 কেজির একটা বস্তু দেওয়া হয়, তাহলে আমি যদি বলি এখানে 1 কেজি আছে, তার মানে ওর ভরের পরিমাণ বললাম। কিন্তু আমি যদি বলি যে আচ্ছা আমি এখানে 9.8 নিউটন নিছি, তার মানে কি বললাম বলো তো? তার মানে আমি বললাম 1 কেজির সমতুল্য ওজনটা নিউটনে বললাম, তাই না? এই যে ওর সমতুল্য ওজনটা নিউটনে বললাম, এটা আমি 9.8 নিউটন না বলে 1 কেজি ওয়েটও বলতে পারতাম। বুঝা গেছে? তাহলে আমার 1 কেজি ওয়েট বলা যে কথা, 9.8 নিউটন বলাও সেম কথা। এইখানে এই কেজি ওয়েটটা মূলত ফোর্সের অ্যামাউন্টটা মিন করতেছে। ফাইন, তাহলে এখান থেকে এই ডাব্লিউ ওজনটা, নিচের দিকে যে বলটা, এইটা বলে দিচ্ছি আমি কত। এই জিনিসটা হচ্ছে 60 কেজি ওয়েট, এই জিনিসটা রাখলাম। তাহলে একটা বল আমাকে ক্লিয়ারলি বলে দেওয়ার কথা। আমি বলছিলাম না, আমি কি বলছিলাম, যে একটা বল, এই তিনটার মাঝে একটা বল তোমাকে সাধারণত ক্লিয়ারলি, টোটালি ক্লিয়ারলি তোমাকে দিয়ে দিবে। এই যে দেখো দিয়ে দিছে। এখন সবগুলো অ্যাঙ্গেল বের করাটা তোমার হচ্ছে টাস্ক। সবগুলো অ্যাঙ্গেল বের করার ইন্ডিকেশন থাকবে। দেখো ইন্ডিকেশন আছে কিনা, আমরা পাই কিনা। এখানে বলছে তার দুইটা উল্লম্বের সাথে 70 আর 30 ডিগ্রি কোণ তৈরি করবে। ফাইন, তাহলে উল্লম্বের সাথে 70 আর 30 বলতে কি মিন করছে? আমরা একটু উল্লম্ব রেখাটা আঁকি। উল্লম্ব রেখা যদি আমরা এখানে আঁকি, এই মনে করো উল্লম্ব রেখাটা এখানে আঁকলাম। এইখানে একটা তার কি করবে? একটা তার তৈরি করছে 70 ডিগ্রি, আর একটা তার তৈরি করছে 30 ডিগ্রি। তো ধরে নিলাম এই কোণটা বড়, তো এটা 70 ডিগ্রি কোণ তৈরি করছে, আর এটা হচ্ছে 30 ডিগ্রি কোণ তৈরি করছে। থাকলো উল্লম্বের সাথে এভাবে তারা 70 আর 30 ডিগ্রি কোণ তৈরি করছে। এখন তুমি উল্লম্বের সাথে বলতে এইখানে যদি মিন না করে তুমি এই দুই পাশে নাও, তাও চলবে। কিভাবে দেখো সেই জিনিসটাও একটু বুঝাই। এই মনে করো তুমি এখানে কি করছো, এইখানে ধরে নাও, একটু দাঁড়াও, আচ্ছা লক করাই আছে। এইখানে ধরে নাও এই জিনিসটা, এই উল্লম্বের সাথে যে ব্যাপারটা, এইটাকে তুমি কি করছো, এইটাকে তুমি এখানে না নিয়ে, এইটাকে তুমি এখানে না নিয়ে এইখানে চিন্তা করছো, অথবা এইটাকে তুমি এইখানে চিন্তা করছো, তাহলেও হবে। তাহলেও আসলে হবে। কিভাবে দেখো, এইখানে যদি তুমি 30 ডিগ্রি বলো, এইখানে 30 মানে এইখানে 30, কারণ এরা তো পরস্পর সমান কোণ। ঠিক একইভাবে এইখানে 70 মানেই কি এইখানে 70, এরা পরস্পর সমান কোণ। তো যার কারণে আমি এই উল্লম্বের জিনিসটা এইখানে চিন্তা করছি। এখানে চিন্তা করে না করে তুমি যদি দুইটা আলাদা আলাদা জন্য এইখানে উল্লম্ব চিন্তা করো, তারপরে তার সাথে কোণ, এইখানে উল্লম্ব চিন্তা করে তার সাথে কোণ, সেখানে তাও আসলে একই মিনিংই তুমি পাবা। বুঝা গেছে? ওকে, এইবার এই তার দুইটার মধ্যে কি চাওয়া হয়েছে? তার দুইটার টান নির্ণয় করতে বলছে, তাই না? তাহলে তার দুইটা টান নির্ণয় করতে বলছে। ধরে নিলাম এই তারটা বরাবর টান হচ্ছে T1, এই তারটা বরাবর টান হচ্ছে T2। টান মানে বলের অ্যামাউন্টটা চাওয়া হয়েছে। তাহলে এখানে ওভারঅল লেআউটটা কীরকম? ওভারঅল লেআউটটা যদি আমরা চিন্তা করি, ওভারঅল লেআউটটা হচ্ছে অনেকটা এরকম যে আচ্ছা নিচের দিকে একটা বল আছে যেটা আমাকে টোটালি কি দেওয়া আছে। এরপরে এই বরাবর একটা বল আছে, আর কি আছে, এই বরাবর আরেকটা বল আছে। এখন এইখানকার কেসে আমাকে এইটা টোটালি গিভেন, এই জিনিসটা আমার দেওয়া আছে। আর এইখানে বলা আছে কি, এইখানে বলা আছে এইটুকু 70 আর এইটুকু হচ্ছে 30। তার মানে আমার দেখো তো কি হয়েছে, আমি কি বলছিলাম, একটা টোটালি তোমাকে সাধারণত দিয়ে দিবে, বাকি সবগুলো কোণ বের করার ইন্ডিকেশন দিবে। দেখো সবগুলো কোণ বের করার ইন্ডিকেশন আসছে কিনা খেয়াল করো। এইখানে এই টোটাল কোণটা কত বলো? এইখানে এইটুকু 70, এটা 30, তার মানে এই টোটাল কোণটা হচ্ছে 100। ফাইন, তাহলে এই কোণটা বের হয়ে গেল। আমাদের বলগুলোর মধ্যবর্তী কোণগুলো নিয়েই তো কাজ, তাই না? বল নিয়ে কাজ আর বলের মধ্যবর্তী কোণ নিয়ে কাজ, এই 6টা এলিমেন্ট নিয়েই কাজ। এখন বলের এইখানে আমরা পেয়ে গেলাম একটার এই মধ্যবর্তী কোণ টোটালটা পেয়ে গেছি। এখন আমাদের টার্গেট হচ্ছে এই যে এইটা বের করা এবং এইটা বের করা, এই দুইটা বের করা, তাই না? দেখো তো আমরা বের করতে পারি কিনা, খেয়াল করো। এইখানে আমাদের কি হয়ে গেছে, এই জিনিসটা বলছে 70 ডিগ্রি। এটা যদি 70 হয় তাহলে একটু চিন্তা করো তো, এইখানে এটুকু কত, এটুকু, এটা 70 হলে এটা অবশ্যই 20, কারণ এই ওভারঅল তো এটা 90। ঠিক একইভাবে এইটা যদি 30 হয় তাহলে এইটুকু কত, এটুকু আবার 60, কারণ এইটা ওভারঅল হচ্ছে 90, আর এইটাও 90, এইটাও 90। এইবার দেখো তুমি আসলে সবগুলো কোণ বের করে ফেলছো। কিভাবে বুঝো? এইবার আমরা আবার একদম এইভাবে চিন্তা করি। এইখানে বল হচ্ছে 3টা, এই বরাবর একটা, এই বরাবর একটা, এই বরাবর একটা। এখন আমাদের কি লাগে ল্যামির সূত্র অ্যাপ্লাই করতে? বলের অ্যামাউন্ট লাগে, আর হচ্ছে কি আমাদের ওদের মধ্যবর্তী কোণগুলো লাগে। আমাদের এইখানে জেনারেলি একটা বল টোটালি গিভেন হয়, যেমন এইখানে এটা টোটালি 60 কেজি ওয়েট দেওয়া আছে, আর সবগুলো কোণ বের করার ইন্ডিকেশন থাকে। দেখি আমরা মিলাইতে পারি কিনা। এই যে এদের মধ্যবর্তী কোণ, এই দুইটা বলের মধ্যবর্তী কোণ 100 ডিগ্রি, এটা দেওয়াই আছে, চলে গেল।
বাকি কোণ হচ্ছে একটা হলো এই কোণটা, এই কোণটা দেখো বের হয়ে গেছে কিভাবে বুঝো, এইটুকু 20 আর 90, এই 20 আর 90 মিলেই তো এইটুকু কোণ, তাহলে এইটুকু কত 20 90 110, এটা বের হয়ে গেল। ঠিক একইভাবে এখন এটা বের করো, এখন এটার কেসে কি হবে, এইখানকার কেসে এটুকু 60, এটুকু 60 আর এটুকু 90, 60 90 এটা কত 150, এই তো। তাহলে আমাদের এখানকার কেসে আমাদের কিন্তু কি হয়ে গেল, আমাদের তিনটা কোণই বের হয়ে গেছে। এখন এটাকেও যদি আরও সিম্পলিফাই করে আমি দেখাই, তাহলে আমি এইভাবে দেখাতে পারবো যে আমার এই নিচের দিকেরটা এটা টোটালি দেওয়া আছে, আর কি দেওয়া আছে, এইখানে একটা বল, এইখানে একটা বল, তারপরে এখন আমাকে এই কোণটা দিছে 100, এই কোণটা দিছে কত 110, এই কোণটা কত দিছে 150, আর সাথে এই বরাবর 60 কেজি ওয়েট, এইখানে যে ফোর্সের অ্যামাউন্টটা এটা টোটালি দেওয়া আছে। এখন দেখো আমার কথার সাথে হুবহু মিলছে কিনা, এবং এই যে এইভাবে আমি স্টেপ বাই স্টেপ প্রথমে এইটা ড্র করছি, তারপরে সেখান থেকে বেসিক লেআউটটা আসছি, বেসিক লেআউটের মাঝে কোণের বিভাজনের ব্যাপারগুলো সবগুলো এক্সপ্লেন করে তারপরে একদম ওভারঅল চিত্র হচ্ছে এটা দেখাইছি। এখন সবসময় কিন্তু আমি সেম কাজটা করব না, এটা প্রথম প্রবলেম, এই জন্য যতটা পারা যায় হাতে ধরে 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 সলভ করাচ্ছি। আমার প্রবলেম সলভিংয়ের ওয়েটাই হচ্ছে এরকম যে আমি তোমাকে আগে খুব ভালো মতো শেখাবো যে কী করতেছি, তারপর যত টাইম যাবে আমি তোমাকে তোমার উপর কেপেবল করার ট্রাই করব, বুঝছি? তখন তুমি যাতে বেশি কাজ করো, আমি জাস্ট হিন্টস দিব, আমি দেখাই দিব, তুমি করবা, ব্যাপারটা এইভাবে যাতে আগায়, এইভাবেই, এটাই হচ্ছে সেলফ গ্রোয়িংয়ের রুল আর কি। এখন তাহলে এইবার এই প্রবলেমটাতে আমরা সব একদম খুব ধরে ধরে এই সেম সিনারিওতে সব দিক থেকে ব্যাখ্যা করে 3ভাবে আমরা আসলাম। এইবার এখন আমরা পরের প্রবলেমগুলোতে কিন্তু এর থেকে সহজে নিজেরাই, এর থেকে আমাদের যখন এইটা বিল্ড করছি, এইটা যখন বিল্ড করব দ্বিতীয়বার, তখনই আসলে তোমার বুঝে যাওয়া উচিত যে এইটা ওভারঅল কি, কারণ এইটাই তো এটা, আর তো তেমন কিছুই নাই, জাস্ট আমি এখানে ওভারঅল কোণগুলো লিখছি। এখানে আসলে ভেঙে লিখছিলাম 20 90 ছিল 110 টোটাল লিখছি, এখানে 60 90 ছিল 150 টোটাল লিখছি, এখানে 30 70 ছিল টোটালটা 100 লিখছি, যাতে তোমার একদম টোটালি বুঝতে ইজি হয়। এই বরাবর কত, এই বরাবর হচ্ছে T2, আর এই বরাবর কত, এই বরাবর টানটা হচ্ছে T1। ফাইন, এইবার এখন আমরা সবগুলো জিনিস বের করে ফেলি। আমাদের হাতে বল ছিল 3টা, একটা হচ্ছে W বা ওয়েট নিচের দিকে, একটা হচ্ছে T1 টান বল, আর একটা হচ্ছে T2 টান বল। এই 3টা বলের মাঝে এখন ল্যামের সূত্র অ্যাপ্লাই করব, কাজ হয়ে যাবে। দেখো তাহলে T1 বাই কি লিখতে পারবো, ল্যামের সূত্রটা কি শিখছিলাম, যে কোনো বল বাই হচ্ছে ওর বিপরীত কোণের সাইন অনুপাত। দেখো এখন লিখে ফেলি, তাহলে T1 এর বিপরীত কোণ কোনটা, এই যে T1 এই বরাবর, ওর বিপরীত কোণ এই যে 150, এইটার সাইন অনুপাত, তাহলে সাইন 150, এই তো চলে গেল। তারপরে আসো, তারপরে হচ্ছে আমাদের অন্য যে কোনো একটা লিখি, মনে করো T2 লিখলাম, T2 বাই কি হবে, T2 বাই T2-র বিপরীত কোণ কোনটা, এই যে 110, তাহলে সাইন 110, বুঝছি? তারপরে আসো W লিখলাম, এরপরে এর বিপরীত কোণ, ডাব্লুর বিপরীত কোণ কোনটা 100, তাহলে সাইন 100, বুঝা গেছে? এই তো। তাহলে এখন এর মাঝেই ডাব্লুর অ্যামাউন্টটা দেওয়া আছে তোমাকে, এটা কত, এটা 60 কেজি ওয়েট, 60 কেজি ওয়েট, তাহলে এখানে এই তো 60 লিখলাম। এইবার এখন দেখো একদম আবার আগের মতো আমি যা বলছিলাম তাই, যে এখানকার মাঝে পি কিউ আর, এর মাঝে এই যে হোয়াইটগুলা কিউ এবং আর, এটার অ্যামাউন্ট জানি না, এটার অ্যামাউন্ট জানতে হবে, এটার অ্যামাউন্ট জানতে কিভাবে পারবো না পারবো সব বলে দিছিলাম, ওই সেম ঘটনা এখানে অ্যাপ্লাই করলে কাজ শেষ, আর কিচ্ছু নেই। এখন আমরা তাহলে আগাই, এইখানে প্রথমে আমরা দ্বিতীয় পার্ট আর তৃতীয় পার্ট ইকুয়েট করি, তাহলে কি লিখতে পারবো, তাহলে আমরা লিখতে পারবো যে T2 ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন 110, ওখানে চলে যাবে, তাহলে হবে 60 ইন্টু সাইন 110 বাই সাইন 100। সিম্পলি এখন এটা ক্যালকুলেট করবা, যা হবে সেটাই T2-র মান, চলে গেল। ঠিক একইভাবে এখন আসি আমরা T1 আর হচ্ছে 60, এই যে অর্থাৎ প্রথম পার্ট আর থার্ড পার্টে আসি। হ্যাঁ, তাহলে এই দুইটাকে যদি ইকুয়েট করি তাহলে কি লিখতে পারবো, তাহলে লিখতে পারবো T1 ইজ ইকুয়াল টু হচ্ছে এই সাইন 150, এটাকে উপরে তুলে দিলাম, আমরা দ্বিতীয় পার্ট নাই চিন্তা করতেছি, প্রথম পার্ট আর তৃতীয় পার্ট ইকুয়েট করতেছি, তাহলে এই যে সাইন 150 এর উপরে তুলে দিলাম, তাহলে কি হবে 60 ইন্টু সাইন 150 বাই কত, সাইন 100, বুঝছি? এখন এখান থেকে এই দুইটা ইকুয়েট করলেই আমাদের ক্যালকুলেট করলেই আমাদের T2-র মানও বের হয়ে যাবে, T1-এর মানও বের হয়ে যাবে। এই তো একদম যা বলছিলাম ওই অনুযায়ী কাজ হচ্ছে না? এখন দেখো এইগুলো জিনিস কিন্তু তুমি যদি একদম এইখানকার ভেতরের বেসিকগুলো তুমি যদি সবগুলো অ্যানালাইজ করাটা শিখে যাও, যে আচ্ছা ভাইয়া আপনার কথা মতো ওই অনুযায়ী ইন্ডিকেশনগুলো আমি মিলাতে পারতেছি, বুঝতেছি কি হচ্ছে, অ্যান্ড এখানে আমি আরও অন্যান্য সিনারিওতে যেভাবেই দিক না কেন পেঁচায়
আমি ইনশাল্লাহ পারবো। এই ব্যাপারটা নিজের মাঝে কনফিডেন্টলি গ্রো করতে পারাটাই আমাদের টার্গেট। ক্যালকুলেট করে বলো এটা কত হবে, একটু আমি দেখি ক্যালকুলেটারে যে এই জিনিসটা কত আসে। এইখানে আমাদের প্রথমটা হচ্ছে 60 ইন্টু সাইন 60 ইন্টু হচ্ছে সাইন কত 110 বাই হলো সাইন 100, সাইন 100 তার মানে কত 57.25, তার মানে এটা হচ্ছে 57.25 কি হবে বলো 57.25 এর পরে একক কি হবে, এই যে ডাব্লুর একক ছিল 60 কেজি ওয়েট, তাহলে এখানেও আমরা কেজি ওয়েট এককেই লিখতে পারবো, কেজি ওয়েট। আর কেজি ওয়েটের মিনিং তো বলছি, বুঝছো না? কেজি ওয়েটের মিনিং হচ্ছে 57.25 কেজির সমতুল্য ওয়েট, বুঝছো? ওটার যে ওয়েটটা আসবে ওইটা এখানে চিন্তা করা হচ্ছে। তারপরে কত, তারপরে হচ্ছে 60 ইন্টু সাইন 150, সাইন 150 মানে তো আসলে সাইন 30 মানে হাফ, সাইন 150 বাই কত, বাই হলো সাইন 100, তাহলে আসলো কত 30.46, 30.46 আবারও কেজি ওয়েট। এই তো, তাহলে এখানে T2 আর T1 এর মান পেয়ে গেছি, টান দুটা নির্ণয় করতে বলছিল, আলটিমেটলি এখানে কাজ হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা ছোট্ট পয়েন্ট, সেটা হচ্ছে এখানে তো আমরা জানি যে ল্যামির সূত্র তখনই অ্যাপ্লাই করা যায় যখন আসলে তিনটা বল মিলে সাম্যাবস্থা তৈরি করে। এখন তুমি বলতে পারো ভাইয়া প্রশ্নের মাঝে তো সাম্যাবস্থার কথা ডিরেক্ট উল্লেখ নাই, আপনি ওটা কি করে বুঝে নিলেন এবং কি করে বুঝে নিয়ে এই জিনিসটা অ্যাপ্লাই করলেন? এখানে বলে দিচ্ছে 60 কেজি ওজনের একটা বস্তুকে 2 খণ্ড তার দিয়ে 2জন ব্যক্তি বহন করে, এই যে বহন করে আলটিমেটলি এই পার্টটুকু থেকেই এই জিনিসটা ইন জেনারেল সেন্সেই বুঝে যাওয়া যাচ্ছে যে ওরা যে বহন করতেছে অবশ্যই স্টেবল অবস্থায় বা সাম্য অবস্থা তৈরি করেই। দ্যাটস ওয়াই আমরা এখানে কি করে নিছি, ল্যামির সূত্রটা অ্যাপ্লাই করছি। তোমাকে অন্যান্য কেসে প্রশ্নে হুবহুও বলে দিবে মাঝে মধ্যে যে সাম্য অবস্থা তৈরি করে, এই কথাটা বলে দিবে। এখানে অবশ্যই সাম্য অবস্থা তৈরি করছে, দ্যাটস ওয়াই আমরা ল্যামির সূত্র অ্যাপ্লাই করতে পারছি, আদারওয়াইজ পারতাম না। তারপরে কোয়েশ্চেনে আগাই, এইটা গতবারের তুলনায় অত একদম ভেতরে গিয়ে অ্যানালাইসিস করার আই গেস প্রয়োজন পড়বে না, বা এতটা ভেঙে দেখানোর আই গেস এবার প্রয়োজন পড়বে না। তাহলে এখানে কি হবে, এখানে বলছে 6 একক ওজনের একটা বস্তুকে 2টা বল দ্বারা টেনে রাখা হয়েছে, ওকে, তাদের একটা আনুভূমিক এবং অপরটা আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করছে, তাহলে আমাকে বলতে হবে বলদ্বয়ের অ্যামাউন্ট কত, যে 2টা বলকে স্টেবল করে রাখছে, সাম্য অবস্থায় এনে রাখছে, ওদের মানটা নির্ণয় করতে বলছে। আগাই তাহলে এইখানে তাহলে আমরা কি করব, 6 একক ওজনের একটা বস্তুকে 2টা বল দ্বারা টেনে রাখা হয়েছে, তাই তো? তাহলে আমরা আগাই, 6 একক ওজন, তার মানে এখানে এই যে এখানে যে ওয়েটটা আছে সেটা হচ্ছে 6 কেজি ওয়েট, বা আমরা 6 একক বলছে তো, তাহলে 6 এককের মাঝে 6ই রাখি, যেহেতু কেজির ব্যাপারটা বলে দেয়নি এখানে, তাহলে 6ই রাখলাম। 6 একক ওজন, তার মানে হচ্ছে এখানে 6 রাখছি এইখানে। তারপরে বলা হয়েছে যে এদেরকে 2টা বল দিয়ে টেনে রাখা হয়েছে, তাহলে ওভারঅল 3টা জিনিস, ওকে, তাদের একটা আনুভূমিক, ওকে ফাইন, তার মানে একটা টোটালি ভূমির সমান্তরাল আনুভূমিক, তাদের একটা টোটালি ভূমির সমান্তরাল। এই যে একটা বল হচ্ছে এরকম, এরপরে বলছে আরেকটা হচ্ছে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করছে। এখন এই যে ব্যাপারটা, এইখানে আমার একটা কোয়েশ্চেন আছে, এই ব্যাপারটা এখন একটু আমাকে চেক করে বলো তো এই জিনিসটা কি হবে আসলে। আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে আচ্ছা এইখানে যে বলছে কোয়েশ্চেনে অপরটা আনুভূমিকের সাথে সমান্তরাল, আমরা যদি আনুভূমিক এটা যদি চিন্তা করি তাহলে আসলে আনুভূমিকের সাথে সমান্তরাল তো দুইভাবে হতে পারে। একটা হচ্ছে এই যে এই লাইনটা যদি আমরা চিন্তা করি, এইটাও আনুভূমিকের সাথে 30 ডিগ্রি, আবার এই দিকেও তো আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করতে পারে। এখন আমার কথা হচ্ছে, আমার প্রশ্ন হলো যে আমরা এখানে আসলে কোনটা নিতে পারবো, বুঝো এখানে আমার কোয়েশ্চেনটা বুঝো, এইখানে একটা চমৎকার রিয়েলাইজেশন আছে, এইখানে এই ব্যাপারটা ঠিকঠাক বুঝতে হবে। এইখানে বলছে 6 একক ওজনের একটা বস্তুকে, এই 6 একক ওজনের একটা বস্তু, এইখানে এটাকে 2টা বল দ্বারা টানে রাখা হয়েছে, ওকে ফাইন, একটা বল অলরেডি ডিফাইন্ড, তাহলে এই একটা বল থাকলো। এরপরে থার্ড বলটা কি করছে, আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করছে। এখন থার্ড বল তো এই যে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি, আনুভূমিক লাইন তো এইটা, তাহলে এর সাথে 30 ডিগ্রি, তাহলে এইখানেও 30 ডিগ্রি কোণ তৈরি করে এটাও হইতে পারে, আবার এইখানে 30 ডিগ্রি কোণ তৈরি করছে এই লাইনটাও তো হতে পারে। এখন আমার প্রশ্ন হচ্ছে তোমাদের প্রতি যে আচ্ছা এইখানে ওরা যে আসলে ওভারঅল একটা সাম্যাবস্থা তৈরি করছে, সেখানকার কেসে এইটা বল একদম ফিক্স করে দিছে এরা হবেই, তাহলে থার্ডটা আসলে
এই বরাবর নিব নাকি এই বরাবর নিব, নাকি দুই বরাবরই নেওয়া যাবে? দুই বরাবরই নেওয়া যাবে। আমাদের এক এক কেসে এক এক রকম আসবে উত্তরটা। প্রথমে এইটা নিয়ে দেখাবো যে এই কেসে এরকম হয়, আরেকবার নিয়ে দেখাবো এটা নিয়ে দেখাবো যে এই কেসে এরকম হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আসলে এইখানে কোনটা ভ্যালিড হবে? কোনটা ভ্যালিড হবে? শুধু এইটা নেওয়া ভ্যালিড, নাকি শুধু এইটা নেওয়া ভ্যালিড, নাকি দুইটাই আলাদা আলাদাভাবে নিয়ে দুইটা আলাদা কেস দেখানো কোনটা ভ্যালিড? ওইটা ভ্যালিড কোনটা? উত্তর হচ্ছে এইখানে আসলে শুধুমাত্র এইটা নিয়ে দেখানোটা ভ্যালিড হবে। বুঝছি, শুধুমাত্র এইটা নিয়ে দেখানো ভ্যালিড হবে। এখন কথা হলো কেমনে ভাইয়া, আপনি কিভাবে এটা বললেন? একটু অ্যানালাইজ করি, এখান থেকে একটা ভালো পয়েন্ট আমরা জানবো যারা জানি না। সেটা হলো, তুমি খেয়াল করো, একটা বল কাজ করতেছে খাড়ার নিচের দিকে, ওকে, আরেকটা বল কাজ করতেছে এই বরাবরে, ওকে, আরেকটা বল কাজ করতেছে এই বরাবরে। এখন তুমি আমাকে একটু দেখে বলো তো, এই জায়গাটায় কমন সেন্সে বলের জিনিসপত্র অ্যানালিটিক্যাল আলোচনা ওগুলো তো আসবো, এখানে কমন সেন্সে দেখেই বলে দেওয়া যায় না যে এইখানে এই অবস্থায় তারা তিনটা বল যদি থাকে, কোনোভাবে কোনো কালে কখনোই সাম্যাবস্থা তৈরি করা তো সম্ভব না। তিনটা বল এই অবস্থা থেকে কিভাবে সাম্যাবস্থা তৈরি করে? এটা তো মানে একটা কমন সেন্সের ব্যাপার। এখন কথা হলো, এই কমন সেন্সের ব্যাপারটা যেটা যদি থেকে যায়, এই জিনিসটা গেল। এইটা ছাড়াও অ্যানালিটিক্যাল আলোচনায় এবার আসি। কথা হলো, তিনটা বল মিলে যখন সাম্যাবস্থা তৈরি করে, সাম্যাবস্থা মানে লব্ধি শূন্য, আমরা কি দেখছি একটু নিজেরা একটু বলি তো। একদম ফার্স্ট লেকচার একদম কোর বেসিকগুলো যখন ক্লিয়ার করছি, আমরা যখন কোর বেসিক আইডিয়াগুলো ক্লিয়ার করছি, তখন আমরা দেখছি যে আচ্ছা, তিনটা বলের কেসে তিনটা বল নিয়ে যদি সাম্যাবস্থা তৈরি করে, আজীবন যেটা সত্যি হতে হবে সেটা কি? সেটা হলো যে কোনো দুইটা লব্ধি, এই যে কোনো দুইটা লব্ধি অন্যটার তৃতীয়টার সমান হতে হবে এবং দিকে টোটালি তার অপোজিট হতে হবে। এইটার উপর বেস করে আমরা নোটেশন দিয়ে দেখছি, ফিজিক্যাল এক্সাম্পল দেখছি, তারপরে হলো এইখান থেকে আমরা একদম এইটার অ্যাপ্লাই করে ম্যাথ করে দেখছি, একাধিক ম্যাথ করে দেখছি। সো এইখান থেকে আমরা কি খুব সহজে এই জিনিসটা দেখেই বলতে পারি না যে এইটা কেস অবশ্যই ইনভ্যালিড কেস, এটা নেওয়া যাবে না। এই যে এই কেসটা যে ইনভ্যালিড, এটা বলতে পারবো কিনা দেখি তো। এই যে এই সিনারিওটা ইনভ্যালিড সিনারিও। কেন? কারণ এইখানে তো সাম্যাবস্থা তৈরি করা পসিবল না। কারণ কি? কারণ হতেছে আমরা জানি তিনটা বল মিলে যদি সাম্যাবস্থা তৈরি করতে হয়, তাহলে অবশ্যই কি হতে হবে? যে কোনো দুইটা লব্ধি তৃতীয়টার সমান হতে হবে এবং দিকে তার বিপরীত হতে হবে। তাহলে এই দুইজনের লব্ধি কোন দিক দিয়ে যাবে বলো? এই দুইজনের লব্ধি, এই যে এইটা আর এইটা, তাহলে আমাদের কথা মতো এই তিনটা যদি সাম্যাবস্থা তৈরি করে, তাহলে আসলে কি হতে হবে? তাহলে এই দুইজনের লব্ধি যেটা যাবে এদের মাঝামাঝি, এদের মাঝখানে কোনো এক দিক দিয়ে, এখানে এই দিক দিয়ে যেতে পারে, এই দিক দিয়ে, মানে এদের মাঝে কোনো এক দিক দিয়ে গেল। তাহলে এর কি হতে হবে? থার্ডটা হতে হবে এর সমান এবং দিকে টোটালি তার অপোজিট। দিকে টোটালি তার অপোজিট মানে এই যে এরকম হইতে হবে। এখন তাহলে আমরা দেখতেছি যে এইটা তো এই দিকে, তার মানে কখনোই এর লব্ধি এর মাঝখানে এই দুইজনের লব্ধিতে এই দুইজনের কোণের মাঝামাঝি কোনো একটা জায়গায় থাকবে, তাই না? তার মানে এই দুইজনের লব্ধি তো এই যে এই জায়গাটার কোনো একটা জায়গায় ওর যদি অপোজিটটা আনতে হয়, তাহলে ওর অপোজিটটা এই জায়গাটার কোনো একটা জায়গায় থাকবে। এইখানে থার্ড বলটা আছে এই নিচ বরাবর, এটা কখনোই তো এই রেঞ্জটার মধ্যে নেই, তাহলে কখনোই আসলে তারা সাম্যাবস্থা তৈরি করতে পারবে না। কথা বোঝা গেছে? আমি তোমাকে একদম কমন সেন্সে ইন জেনারেল দিয়ে একদম জাস্ট দেখেই কমন সেন্সে বলতে পারা, সেটা আগে সেন্সটা গ্রো করাতে বলছি। দ্বিতীয়ত আমরা এরপরে দেখলাম যে অ্যানালিটিক্যালি আলটিমেটলি কেন আসলে এই সিনারিওটা ইনভ্যালিড সিনারিও। কারণ এইখানে এই দুইজনের লব্ধি এদের মধ্যবর্তী কোণের এই জায়গা জুড়ে কোনো এক দিক দিয়ে যাবে। তাহলে অবশ্যই থার্ড বলটা এইখানে আসলে কি হতে হবে? ওর সাথে যেহেতু টোটালি অপোজিট ডিরেকশনে থাকতে হবে, তাহলে অবশ্যই এদের এই রেঞ্জে কোনো একটা জায়গায় থাকবে। কিন্তু থার্ড বল তো আছে এখানে, সো অফকোর্স এখানে আসলে কি করা যাবে না, এদেরকে দিয়ে সাম্যাবস্থা তৈরি করা পসিবল। এখন এইটা গেল। এরপরে এখন আমরা তাহলে কি বলবো? আমরা তাহলে এবার দেখবো যে তাহলে ভ্যালিড সিনারিও কোনটা এবার এখন আমরা তাহলে দেখব। ভ্যালিড সিনারিও হচ্ছে যে শুধুমাত্র যদি এইটা নিলে কি হবে? জিনিসটা দেখতে কিরকম হবে? জিনিসটা দেখতে এরকম হবে, একটা গেছে এই বরাবর, একটা গেছে এই বরাবর, আরেকটা গেছে এই বরাবর। এইবার তো দেখেই জিনিসটা সেন্স মেক করতেছে যে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এদের মাঝে আসলে সাম্যাবস্থা তৈরি করা পসিবল। এইখানে তুমি নিজে একটু চিন্তা করো, আমরা যখন রুমের ভিতরে মশারি খাটাই, তখনও কিন্তু আসলে এক প্রকার সাম্যাবস্থাই তৈরি হয়, তাই না? যে বলগুলো মনে করো তিনটা রশি তিন দিকে বেঁধে কোনো একটা বস্তুকে আমি ঝুলাই দিছি, বা ওই যে মশারি খাটানোর কেসে তিনটা রশি আমরা তিন দিক থেকে যেহেতু
ইয়া করে চিন্তা করি যে ওটা স্টেবল পজিশনে আসছে। তো তুমি নিজেই চিন্তা করো তো, তুমি একটা রুমের মধ্যে একটা রশি এদিকে বাঁধছো, আরেকটা রশি এদিকে বাঁধছো, তারপর আরেকটা রশি এদিকে বাঁধছো, এ কেমনে সম্ভব এখানে আসলে সাম্যাবস্থা তৈরি করা? সম্ভবই তো না। এইরকম সিনারিও হলে হ্যাঁ তাহলে সম্ভব। এই যে কমন সেন্সটা, এই কমন সেন্সেই কিন্তু বলে দেওয়া পসিবল। আচ্ছা যাই হোক, এরপরে আসো এখানকার কেসে কেন পসিবল, কারণ বোঝাই যাচ্ছে এদের দুইজনের লব্ধি এদের মধ্যবর্তী এই রেঞ্জের মধ্যে কোথাও না কোথাও থাকবে এদের লব্ধিটা। আর এইখানে আলটিমেটলি আমরা দেখতেছি তার মানে এই যে থার্ড বলটা আসলে কোন বরাবর থাকতে হবে, থার্ড বলটা যেহেতু এদের অপোজিট হইতে হবে, তাহলে অবশ্যই এই রেঞ্জের মাঝে যে কোনো একটা জায়গায় থাকতে হবে। থার্ড বলে এই বরাবর আছে, তাহলে আলটিমেটলি অবশ্যই এখানে কি করা যাবে, এদের হচ্ছে প্রথম দুইটার লব্ধি তৃতীয়টা দিয়ে নালিফাইড হওয়ার চান্সেস আছে, দ্যাটস ওয়াই এইটা ভ্যালিড সিনারিও। তাহলে ওইটা আমরা নিতে পারবো, এইটা নিতে পারবো, এইটা নিতে পারবো না, এইটা নিতে হবে, এইটাই একমাত্র নেওয়া যাবে। বুঝছি? তাহলে তোমাকে কোয়েশ্চেন করছিলাম কোনটা নিব, হয় এইটা না হয় ওইটা, নাকি দুইটাই নিব আলাদা আলাদা করে দেখাবো? উত্তর হচ্ছে শুধুমাত্র এটা নিতে পারবো, ওইটাতে ভ্যালিড কেস আসবে না। এখন তাহলে ইনভ্যালিড কেসগুলো আমরা সব ইরেজ করে দেই, একটু এই জিনিসগুলো সরাই ফেলি। হ্যাঁ, এগুলো আমরা সরাই ফেলি। তাহলে যা যা ছিল আমাদের, এইবার কারেক্ট জিনিসটা আমরা এঁকে ফেলি। কারেক্ট জিনিস হচ্ছে কিরকম হবে, কারেক্ট জিনিসটা অনেকটা এরকম হবে, এবং সে আসলে এই আনুভূমিক লাইনটার সাথে কত কোণ তৈরি করবে, এই লাইনটার সাথে সে কোণ তৈরি করবে 30 ডিগ্রি। ওকে, এখন তোমাকে কি বলছিলাম যে জেনারেলি কি হয়, একটা জিনিস একটা বল দেওয়া থাকবে, দেওয়া আছে না 6 একক ওজনের, এটা দেওয়া আছে। আর কি দেওয়া থাকবে বলছিলাম, সাধারণত এমন ক্লু দেওয়া থাকবে যেটাতে তুমি সবগুলা কোণ বের করতে পারবা। দেখো তো এইবারও তাই হয়েছে কিনা। এইখানে এইটা কোণ 90 ডিগ্রি বুঝাই যাচ্ছে, এইটা কোণ 90 ডিগ্রি বুঝাই যাচ্ছে। এরপরে এখন দেখো তো এইটা যেহেতু 30, তার মানে এইটা অবশ্যই 150 ডিগ্রি। কেমনে বললাম, কারণ আমরা জানি যে কোনো একটা স্ট্রেট লাইনের মধ্যে আসলে যে কোনো একটা সার্টেন পয়েন্টে 180 ডিগ্রি কোণ তৈরি হয়। তো এই যে এই পয়েন্টটাতে এই স্ট্রেট লাইনটা চিন্তা করলে টোটাল কোণ 180 ডিগ্রি, এর মাঝে এখানে 30 ডিগ্রি কোণ তৈরি হয়েছে, তার মানে বাকি এখানে কত 150 ডিগ্রি। এই যে এরকম ব্যাপারটা, এখানে 30 যদি হয় তাহলে এইটুকুতে 150, বুঝা গেছে? ওকে, এখন এই জিনিসটা যেহেতু আমরা করে ফেলছি, তাহলে এইবার এইটার একদম যদি আমরা র ফর্মটা আমরা একদম স্কেলেটনটা গঠন করতে চাই, স্কেলেটনটা দেখতে অনেকটা এরকম হবে যে এই বরাবর একটা কাজ করতেছে, এই খাড়ার নিচের দিকে একটা, আর হলো আরেকটা এই বরাবর কাজ করতেছে। এখন এদের মাঝে এই তিনটা বলের কেসে এই বরাবর বলের অ্যামাউন্টটা টোটালি জানি 6, এখন এই কোণটা টোটালি জানি এটা 90, এদের মাঝে মানে এদের মাঝে মধ্যবর্তী কোণগুলো আমরা একদম ওভারঅল ডিফাইন করতে চাচ্ছি। তাহলে এই কোণটা ওভারঅল কত ডিরেক্ট পেয়ে গেছি 150, এই কোণটা কত 90, আর এদের বলগুলোর মধ্যবর্তী কোণের মাঝে লাস্টটা এটা কত, এটা হচ্ছে 90 + 30, তার মানে 110। বুঝা গেছে? এই তো, তাহলে এখন এইখানকার কেসে আমরা আবারও একই রকমভাবে এইখানে আমরা লাইমির সূত্র এখন অ্যাপ্লাই করব, তাহলে বাকি যা যা অজানা সব জেনে যাব। আগাই তাহলে এখানে আমরা তাহলে শুরুতেই এই যে ডাব্লু, এই 6 এটা দিয়ে আগাই, আর বাকিগুলোকে আমরা ডিফাইন করি। এই বরাবরটাকে আমরা ডিফাইন করলাম T1, এই বরাবরটাকে আমরা বললাম T2। তাহলে T1 আর T2 এই বল দুইটা বের হয়ে যাবে। তুমি এখানে PQও দিতে পারতা, যাই দাও। তাহলে এখানে আগাই, তাহলে শুরুতেই আমরা লিখি W বাই কি হবে সাইন, আমরা কি জানি ল্যামের সূত্র মানে হচ্ছে যে কোনো একটা বল আর ওর বিপরীত কোণের সাইন অনুপাত। তাহলে W নিলে এর বিপরীত কোণ 150, তাহলে সেটা সাইন 150 ইজ ইকুয়াল টু কি হবে, তারপরে হচ্ছে T1, এই T1 যদি নেই তাহলে ওর বিপরীত কোণের সাইন অনুপাত, বিপরীত কোণ 110, তাহলে T1 বাই সাইন 110। তারপরে T2 বিপরীত কোণ কোনটা 90, তার মানে হবে সাইন 90। এই তো এইখান থেকে T1 এবং T2 এই বল দুইটা বের হয়ে যাবে। আগাই তাহলে এই ডাব্লুর মান জানি, সেটা হচ্ছে 6 একক ওজনের বলছে, 6 রাখলাম। আচ্ছা এখানে একটা কথা কিন্তু বলে নিছিলাম, এখানে যদি 6 কেজি ওজনের বলতো তাহলে আসলে আমি কি 6 কেজি ওয়েট দিতাম। এখানে আসলে এই 6 একক বলছে, তো এটা আসলে কেজি নাকি এটা পাউন্ড ব্যাপারটা আমি জানি না। পাউন্ডও একটা হচ্ছে তোমার বস্তুর ভর ওজন এই সংক্রান্ত একটা একক, বুঝছি। তো যেহেতু এই স্পেসিফিক আমি জানি না যে ওই মানুষটা 6 কেজির কথা বলতেছে নাকি 6 পাউন্ড ওজনের কথা বলতেছে, এই ব্যাপারটা জানতেছি না, দ্যাটস ওয়াই আমি এটা স্পেসিফিক বলিনি। এবার আসি T1 এর কেসে, T1টা তাহলে কি হবে, T1 ইজ ইকুয়াল টু হবে সাইন 110 উপরে পার করে দেই, তাহলে 6 ইন্টু সাইন 110
বাই সাইন 150। ফাইন, এখান থেকে যা আসবে তাই উত্তর। একইভাবে আমরা T2টাও পেয়ে যাব। T2 কেসে কোন কোন পাশ তুলনা করব? এই পাশটার সাথে এই পাশটা তুলনা করব। তুলনা করলে সাইন 90কে উপরে তুলে দিলাম, তাহলে কি আসবে? তাহলে আসবে 6 ইন্টু সাইন 90 বাই কত? বাই সাইন 150। এই তো যা আসবে এইখান থেকে সেটাই হচ্ছে আমাদের উত্তর। সাইন 6 ইন্টু সাইন 90, সাইন 90 মানে কত? সাইন 90 মানে 1, সাইন 150 মানে সাইন 30, সাইন 30 মানে হাফ, তার মানে এখানে এটা আসতেছে 12। তাহলে T2 বরাবর যে বলদ্বয়ের কেসে একটা বল T2টা হচ্ছে 12 একক ওজন, বুঝা গেছে? তাহলে এটা কি হবে? T2টা হচ্ছে কিরকম? 12 একক ওজন মানের বল। তাহলে T2-র অ্যামাউন্টটা পেয়ে গেছি। T1-এর অ্যামাউন্ট কি হবে? তাহলে 6 বাই সাইন, এখানে সাইন 30 মানে হাফ, তাহলে 12 ইন্টু সাইন হচ্ছে 110। একটু দাঁড়াও, আমরা এই অনুযায়ী আগাই। আচ্ছা, ওহো, এখানে 110 না তো 120 হতো, তাই তো বলি। এখানে ছোট্ট একটা ভুল হয়েছে, ইটস ওকে, সমস্যা নেই। আমরা এখান থেকে এই যে 90 প্লাস 30 না করে 90 প্লাস 20 করে ফেলছি আমি। তাহলে 90 প্লাস 30 মানে আসলে এটা হবে 110 না হয় 120 হবে। এটা 120 হবে। 90, 120, 150 আর কোথাও ভুল লিখছি না, এইখানে জাস্ট এটা কারেক্ট করতে হবে, সরি ফর দ্যাট। 120 আর কোথাও ভুল আছে? এইখানে ভুল আছে। দেখো আমি কিন্তু অনেক স্লো আগাচ্ছি, তোমাদের কিন্তু এই জিনিসগুলো যখন পরীক্ষায় আসবে বা যখন তুমি কাজে লাগাচ্ছ তখন কিন্তু পারতে হবে। তোমাদেরকে কেপেবল করার জন্যই আমি পেসটা একদম স্লো করে দিছি, একদম থিওরি ক্লাস, একাডেমিক ক্লাসের মতো পড়াচ্ছি। এটা যে আসলে রিভিশন ক্লাস এটা মনেই করতেছি না। ফাইন, আগেই এইখানে দেখো যেহেতু 120 আছে, তাহলে আসলে আমাদের ক্যালকুলেটর এখন প্রয়োজন পড়বে না, আমরা মুখে মুখে করে ফেলতে পারবো। সাইন 120 মানে সাইন 60, সাইন 60 মানে হচ্ছে √3/2, √3/2 এর নিচের 2, এই 2 কেটে গেল, তাহলে 6√3। এই তো, তাহলে এখান থেকে 6√3 একক ওজন, একক ওজন। তাহলে আমরা এইখান থেকে T1 এবং T2 এই বল দুইটার মান পেয়ে গেছি। আই হোপ এই জিনিসটাও আমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা একদম এই যে এইটার উপর বেস করে আমাদের যদি সংখ্যা দিয়ে ম্যাথগুলো থাকে তাহলে ইনশাল্লাহ আমরা পারবো। আগাই তাহলে। এরপরে এখন দেখো এই ম্যাথটাতে এইটাও আমাদের ল্যামির উপপাদ্যের উপর বেস করেই এই ম্যাথটা দেওয়া হয়েছে, কিন্তু এটা আসলে এইখানে টোটালি মানগুলো সংখ্যা দিয়ে দেওয়া নাই, অর্থাৎ এটা টোটালি নিউমেরিক্যাল প্রবলেম না, এখানে থিওরিটিক্যালের টাচ আছে। এখন এইখানকার কেসে আমাকে বলা হয়েছে যে কোনো বিন্দুতে ক্রিয়ারত পি কিউ আর এই বলত্রয় সাম্যাবস্থায় আছে। ফাইন, পি আর কিউ এর অন্তর্গত কোণ পি এবং আর এর অন্তর্গত কোণের দ্বিগুণ হলে আমাদেরকে প্রমাণ করতে হবে এই জিনিসটা আসবে। এখন এখানকার কেসে এই প্রবলেমটা কিন্তু অনেকবার অনেক জায়গায় আসছে, খুবই রকম আসা রিপিটেডলি আসা কোয়েশ্চেন, এই জিনিসটা কিন্তু আমাদের ঠিকঠাক পারতে হবে। তো আমরা আগাই, শুরু করি। এখানকার কেসে আমরা দেখতেছি যে তিনটা বল আছে, সাম্যাবস্থায় আছে, আর ওদের কোণ নিয়ে একটু কথাবার্তা বলে দেওয়া আছে। তাহলে আমরা একটু ভিজুয়ালাইজ করার সুবিধায় আগাইতে হবে। এইখানে এই বরাবর ধরে নিলাম পি কাজ করতেছে, তাহলে এই বরাবর কাজ করতেছে পি। এরপরে আর কি বলছে? এইখানে পি আর কিউ এর অন্তর্গত কোণ, এইটা কি হবে? পি এবং আর এর অন্তর্গত কোণের দ্বিগুণ। এখন এই জায়গাটায় তোমাদের মাঝে খুবই কমনলি একটা মিস্টেক খেয়াল করা হয়, সেটা কি? সেটা হচ্ছে কোনটা কার দ্বিগুণ এই জিনিসটাতে উলটপালট করে ফেলা। কিরকম? আমি তোমাকে ভেঙে বলি। মনে করো তোমাকে কোথাও বলে দেওয়া আছে যে এইখানে আলফা হচ্ছে বিটার দ্বিগুণ, তাহলে যার দ্বিগুণ তার সামনে আসলে টুটা বসবে। খুব সিম্পল জিনিসটা, বুঝছি। কিন্তু তোমরা এই জায়গাটায় খুবই কমনলি এই মিস্টেকটা করো, বুঝছো, টোটালি বুঝে গেছো, কিন্তু লিখতে গিয়ে দেখা গেছে উলটপালট লিখছো। বুঝছো ঠিকই যে আচ্ছা ঠিক আছে এটা ওটার দ্বিগুণ এইরকম মিন করছে, তারপরে লেখার কেসে উলটপালট করে ফেলছো, সেখানে কিন্তু আসলে তুমি এইখানে ভুল রেজাল্ট পাবা, এখান থেকে কারেক্ট আনসারটা আসবে না। এইটার ব্যাপারে খেয়াল রেখো, হ্যাঁ। তো এখানে আমাদেরকে দেখতে হবে যে কে কার দ্বিগুণ, যার দ্বিগুণ হবে তার সামনে টুটা বসবে, সিম্পল কথা। তো এখানে পি এবং আর এর অন্তর্গত কোণের দ্বিগুণ, তাহলে এর দ্বিগুণ। তাহলে এক কাজ করি আমরা, পি আর এর অন্তর্গত কোণ একেই আগে ডিফাইন করি। তাহলে একটা বল পি এই বরাবর গেছে, আরেকটা বল ধরে নিলাম এই বরাবর গেল, এইটাকে নাম দিলাম আর, এইটা আর চলে গেল। এখন এদের যে কোণটা অন্তর্গত কোণটা এটা ধরে নিলাম আলফা, চলে গেল। এরপরে বলছে
যে পি আর আর এর অন্তর্গত কোণের দ্বিগুণ। কে দ্বিগুণ আসলে? এই পি আর কিউ এর অন্তর্গত কোণটা, এইটা পরেরটার দ্বিগুণ। তাহলে এই যে পি আর কিউ, তাহলে এবার কিউ হবে আরেকটা জিনিস, কিউ দেই, এই মনে করো দিলাম কিউ এই বরাবর কাজ করতেছে। তাহলে বলা হয়েছে যে পি আর কিউ, এই পি আর কিউ এর অন্তর্গত কোণ এইটা হবে কিসের দ্বিগুণ? পি এবং আর এর অন্তর্গত কোণের দ্বিগুণ। পি আর আর এর অন্তর্গত কোণ তো আগেই ডিফাইন করে নিছি, এটা আলফা। তাহলে এর দ্বিগুণ যেহেতু, এই কোণের দ্বিগুণ যেহেতু, তাহলে আলফার দ্বিগুণ তার মানে 2 আলফা। বুঝছি? সিম্পল। এখন দেখো তো এইখানে কোনো একটা সার্টেন পয়েন্টে তিনটা কোণ মিলে টোটাল যে কোণটা সেটা তৈরি করতেছে, এর মাঝে দুইটা তোমাকে এখানে তুমি পেয়ে গেছো। তাহলে এখন থার্ডটা ডিফাইন করতে পারবা না? খুব সহজ, তিনটা মিলে 360 হয়। তাহলে কি হবে থার্ডটা? কি হবে থার্ডটা? হবে 360 মাইনাস এই দুইটার যোগফল, এই দুইটার যোগফল হচ্ছে 3 আলফা। 360 মাইনাস 3 আলফা, সিম্পল। এই তো চলে গেল। তাহলে এখান থেকে আমরা এই যে কোয়েশ্চেনটাকে একটা ভিজুয়াল ফর্ম দেওয়ার যে কাজটা, এই কাজটা কমপ্লিট করে ফেলতে পারলাম। অ্যান্ড এখানে খুবই কেয়ারফুল থাকতে বলছি কোন জায়গাটায়? এই জায়গাটায়। তোমরা আসলে এইটাকে আলফা বলবো নাকি ওটাকে 2 আলফা বলবো, কোনটার এই দুইটা উলটপালট করে ফেলো, অথবা দেখা যায় যে এখানে আলফা এখানে 2 আলফা দিয়ে আর কিউকে উলটপালট করে ফেলো। কোনোটাই উলটপালট করা যাবে না, কোয়েশ্চেনের স্টেটমেন্টটার ঠিকঠাক ভিজুয়াল ফর্মটা দিতে পারতে হবে। এখানে পি আর আর এর অন্তর্গত কোণের দ্বিগুণ, তাহলে ওদের কোণটাকে আগে ডিফাইন করে নিছি। কে দ্বিগুণ আসলে? দ্বিগুণটা হচ্ছে এইটা, পি এবং কিউ এর অন্তর্গত কোণ। পি আর কিউ এর অন্তর্গত কোণটা এই যে এখানে যদি বিটা চিন্তা করি, বিটাটা হচ্ছে আলফার দ্বিগুণ, তাহলে 2 আলফা। এই তো দিয়ে দিছি। এখন এটা চলে গেল। এরপরে এইখান থেকে আমাকে প্রমাণ করতে বলছে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ ইন্টু কিউ মাইনাস পি। তো আমরা তো ল্যামের উপপাদ্যের কেসে যে ভিজুয়াল ফর্মটা তৈরি করতে হয় ওটা তৈরি করে ফেলছি। তাহলে ওই অনুযায়ী আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিই। তাহলে ল্যামের ফর্মুলা অনুযায়ী পি বাই কি আসার কথা? সাইন অফ 360 মাইনাস 3 আলফা চলে গেল, ইজ ইকুয়াল টু কি আসবে? কিউ বাই সাইন অফ আলফা ইজ ইকুয়াল টু আর বাই সাইন অফ 2 আলফা। তাহলে আমরা সিম্পলি ল্যামের উপপাদ্য অ্যাপ্লাই করলাম, বল বাই ওর বিপরীত কোণের সাইন অনুপাত নিয়ে ফেলছি। এখন দেখো এখানে সাইন আলফা, এখানে সাইন 2 আলফা আছে, এখানে আছে সাইন 360 মাইনাস 3 আলফা। এখন আমাদের সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টারটা যদি আমরা পড়ে থাকি, তাহলে তো আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে একদম মিনিমাল অ্যামাউন্টে নিয়ে আসা জিনিসটা শিখছি, তাই না? এটা 9-10-এও ছিল। তাহলে সাইন 360 মাইনাস 3 আলফা এটা কি হবে বলো তো? এখানকার কেসে সাইন 4 ইন্টু 90 মানে 360 মাইনাস 3 আলফা। তো এখন এই 4 ইন্টু 90 মানে কি? 4 ইন্টু 90 মানে হচ্ছে যে এই যে এখানে গেছে মাইনাস গেছে, তাহলে কি হচ্ছে আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে এই ব্যাপারটা থাকতেছে। ফোর্থ কোয়াড্রেন্টে কি সাইন পজিটিভ না নেগেটিভ? সাইন নেগেটিভ, তাহলে মাইনাস সাইন হবে সাইন, তারপরে কি আসবে? এই যে এই কোণটা, তাহলে 3 আলফা। এই তো তাহলে এই যে এইটুকুর মান কি আসে? মাইনাস সাইন 3 আলফা। এই ব্যাপারটা একটু দেখাই নিলাম, বুঝছি? এই ব্যাপারটা একটু দেখাই নিলাম। আমি চেষ্টা করব যতগুলো ছোট পয়েন্ট পারা যায়, যত কিছু বলার মতো আছে সবই তোমাদেরকে দেখায় আগাতে। আমি এটাকে রিভিশন ক্লাসের মতো ট্রিটই করতেছি না, আমি ধরেই নিচ্ছি আমি তোমাদের থিওরি পড়াচ্ছি, তোমরা কিচ্ছু জানো না। এখন তারপরে এখানে তাহলে কি দাঁড়াচ্ছে? মাইনাস সাইন 3 আলফা চলে গেল। এখন কথা হলো এই যে এই ব্যাপারটা এখানে দাঁড়ালো, এখানকার কেসে আমরা দেখতেছি সবগুলোই সাইন রিলেটেড আসছে, সাইন আলফা সাইন আলফা সাইন আলফা, এই জিনিসগুলো সামহাও আনা যাবে। এইখানে সাইন আলফা আছে, চলে গেল। সাইন 2 আলফা, সাইন 2 আলফার ফর্মুলা আমরা জানি না, 2 সাইন আলফা কজ আলফা। তাহলে এইখান থেকেও সাইন আলফা মানে ইন্ডিপেন্ডেন্টলি পাইলাম বা ইন্ডিভিজুয়ালি পাইলাম, এখান থেকে সাইন আলফা তো পেয়েই গেছে। তাহলে এই জায়গাটায় যদি আমরা কি করতে পারি, সাইন 3 আলফার জায়গায় সাইন আলফা কমন নিয়ে বাইরে বের করতে পারি বা সাইন আলফাকে ইন্ডিভিজুয়ালি ইন্ডিপেন্ডেন্টলি রাখতে পারি, তাহলে আমাদের সুবিধা, তাই না? সবগুলো থেকে কেটে দেওয়া যাবে। তাহলে ওই কাজ করি। সাইন 3 আলফার ফর্মুলা কি বলতো? আমরা 4 সাইন কিউ আলফা ইজ ইকুয়াল টু জানি হচ্ছে 3 সাইন আলফা মাইনাস সাইন 3 আলফা। তো আমাদের তো আসলে মাইনাস সাইন 3 আলফা এই পুরোটা লাগবে, তার মানে কি হবে? 4 সাইন কিউ আলফা মাইনাস 3 সাইন আলফা, তাই না? এখন এখান থেকে সাইন আলফা কমন নেওয়া যাবে, সাইন আলফা কমন নিলে কি থাকে? 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস 3 ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস সাইন 3 আলফা। এটা জাস্ট ডিরেক্ট ফর্মুলা, বুঝছি? আমরা এখানে ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করতেছি। এই ফর্মুলাটার কেসে এইভাবে মাথায় রাখাটা আমার জন্য সুবিধাজনক মনে হয়, কারণ এই জন্য আমি এভাবে এক্সপ্লেন করলাম, তুমি যেভাবে মাথায় রাখো আর কি। তাহলে সাইন 3 আলফার ফর্মুলা তুমি মাথায় রাখছো, তারপরে সামনে মাইনাস দিয়ে দিছো, তাও চলবে, একই জিনিস। তাহলে ওভারঅল আমাদের মাইনাস সাইন 3 আলফার জায়গায় কি বসবে? সাইন আলফা ইন্টু
4 সাইন স্কোয়ার আলফা মাইনাস 3 কীভাবে বসলো সাইন 3 আলফার ফর্মুলা দিয়ে সিম্পলি। তাহলে এখান থেকে আমরা এটা ইরেজ করে দিয়ে লিখতে পারবো সাইন আলফা 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস কত 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস 3। আর এখানে এই যে সাইন 2 আলফা, সাইন 2 আলফার তো ডিরেক্ট ফর্মুলাই আমরা জানি, সাইন 2 আলফার ফর্মুলা হচ্ছে যে 2 সাইন আলফা কজ আলফা। এই যে এইভাবে আমরা এই জিনিসটাকে ভেঙে নিলাম। এইবার দেখো তো কি করা যাবে, এইবার কাজটা খুব সহজ হয়ে গেল না? কেন সহজ হলো? কারণ সবগুলোর নিচে সাইন আলফা আছে, সবগুলোর নিচ থেকে সাইন আলফা আমরা কি করে দিতে পারি, ক্যান্সেল করে দিতে পারি। সবগুলোর নিচ থেকে সাইন আলফা আমরা ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে দিলে কি থাকলো, ক্যান্সেল করে দিলে থাকলো পি বাই 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস 3 ইকুয়াল টু কিউ বাই 1। তাহলে কিউ বাই 1 সিম্পলি কিউ লিখি, ইকুয়াল টু কি থাকে আর বাই 2 কজ আলফা। এখন সিম্পলি আমরা এখান থেকে কি করব, আর কিউ এবং পি এদের মাঝে একটা রিলেশন বিল্ড করার ট্রাই করব, তাই না? তাহলে আগাই। এইখানে আমরা দেখেই বুঝতে পারতেছি এই যে আর ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু আর বাই 2 কজ আলফা। এখান থেকে আমরা কিউ আর এর একটা রিলেশন অলরেডি পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেছি যে এখান থেকে আমরা ডিরেক্ট এই 2 কজ আলফাকে যদি উপরে পাঠিয়ে দিই তাহলে এখান থেকে পেয়ে গেলাম যে আর ইজ ইকুয়াল টু 2 কিউ কজ আলফা থাকলো। এখন এই যে এইবার এখন কথা হচ্ছে আর কিউ এর মাঝে একটা রিলেশন পেয়ে গেছি, কিন্তু আমার কোয়েশ্চেনে কি চাইছে, আমার কোয়েশ্চেনে আর এবং কিউ এর রিলেশন না, বরং আর এর সাথে কিউ তো থাকবেই, সাথে পি কেও ইনভলভ করতে হবে। তাহলে এখনকার আমাদের টাস্ক হচ্ছে আর এর সাথে কিউ এর রিলেশন তো পাইছি, এক কাজ করি পি কেও সামহাও ইনভলভ করার ট্রাই করি এখানে আগাই। তাহলে পি কে ইনভলভ করতে হলে কি করতে হবে, ফার্স্ট পার্টটাকে নিতেই হবে। তাহলে আমরা ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট নেই। ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট নিলে আমরা কি লিখতে পারবো, দেখো তো লিখতে পারবো না যে পি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস 3 লিখতে পারবো। এখন কথা হচ্ছে এই যে এখানে পি আর কিউকে ইনভলভ করে সামহাও আমরা আর কে ঢুকাবো এখানে এর মধ্যে। এখন এইটার মাঝে ঝামেলা কে করতেছে, ঝামেলা করতেছে এই যে সাইন স্কোয়ার আলফা এই জিনিসটা, এটাকে যদি সরাতে পারি তাহলে আসলে কি হয়ে যাবে, আমাদের পি কিউ আর তিনটা একসাথে ইন্টার রিলেটেড হয়ে যাবে। কিভাবে সরাতে পারি এটাকে, সাইন স্কোয়ার আলফা আছে, আমরা এখানে দেখতেছি কজ আলফা জানি, আমরা কজ আলফা এখান থেকে জানবো। তাহলে এক কাজ করি, এইখান থেকে এই যে কজ আলফা এর বেসিসে, এই কজ আলফার বেসিসে সাইন আলফা আনি, তারপরে সাইন স্কোয়ার আলফার মানটা বসাই দিই। মানে এক কথায় আমার টার্গেটই হচ্ছে ট্রাইগোনোমেট্রিক রেশিওর যে ব্যাপারটা, সাইন আলফা হোক কজ আলফা হোক, একে সরায় ফেলা, শুধুমাত্র পি কিউ আর কে রাখা। তাহলে ওইটা সরানোর ব্যবস্থা করতেছি, আমরা এখানে প্রতিস্থাপন করতেছি। তাহলে এখানে কজ আলফার ভ্যালু কি দাঁড়ায়, আর বাই 2 কিউ। তাহলে কজ স্কোয়ার আলফার ভ্যালু কি দাঁড়াবে, কজ স্কোয়ার আলফার ভ্যালু দাঁড়াবে আর স্কোয়ার বাই 4 কিউ স্কোয়ার, জাস্ট স্কোয়ার করে দিলাম উভয় পাশে। তাহলে এই যে কজ স্কোয়ার ভ্যালু জানি, এক কাজ করি এখানে এই সাইন স্কোয়ারের জায়গায় ওই অনুযায়ী বসাই দিই। তাহলে কি হবে দেখো তো, 4 সাইন স্কোয়ার আলফা, এখানে সাইন স্কোয়ারের জায়গায় আমরা কি বসাতে পারবো, সাইন স্কোয়ার আলফা মানে কি 1 মাইনাস কজ স্কোয়ার আলফা। তাহলে ওই জিনিসটা বসাই, তাহলে ওখানে বসালে আমরা পাবো 4 মাইনাস 4 কজ স্কোয়ার আলফা মাইনাস 3 চলে গেল। তারপরে লাইনে কি পাবো, কিউ তো থাকলো, তাহলে কিউ যদি থেকে যায় তাহলে 4 মাইনাস 3 তার মানে 1 মাইনাস 4 কজ স্কোয়ার আলফা। এখন এখান থেকে এই যে 4 যদি উপরে তুলে দিই তাহলে 4 কজ স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু আর স্কোয়ার বাই কিউ স্কোয়ার। তাহলে আর স্কোয়ার বাই কিউ স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারবো, তাহলে আমরা লিখতে পারবো যে বাকি পার্টটা এখানে লিখি যে পি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু কি থাকতেছে 1 মাইনাস আর স্কোয়ার বাই কিউ স্কোয়ার, তার মানে হচ্ছে নিচে কিউ স্কোয়ার উপরে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এইখানকার কিউ আর এখানকার স্কোয়ার ক্যান্সেল হয়ে চলে যাবে, তার মানে আমাদের থাকবে কি, তাহলে আমাদের থাকতেছে যে এইখানে পি কিউ ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এখন আর স্কোয়ারের ভ্যালু লাগবে, চলেই আসছে, তার মানে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ারের পাশে আনলাম, তাহলে কিউ স্কোয়ার মাইনাস পি কিউ। এই কিউ স্কোয়ার মাইনাস পি কিউ থেকে যদি আমরা কিউ কমন নেই তাহলে কি থাকবে, কিউ মাইনাস পি। এই তো এই জিনিসটাই দেওয়া আছে, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ ইন্টু কিউ মাইনাস পি, এই জিনিসটা আনতে বলা হয়েছিল, আমরা নিয়ে আসছি। এখন দেখো ওভারঅল একটা ওভারভিউ দেখি এখান থেকে কি কাজ করছি। আমি কিন্তু অনেক স্লো আগাচ্ছি, বারবার করে বলতেছি। সো অবশ্যই আমার যেই কাজগুলো যতগুলো পারা যায় ছোটো ছোটো পয়েন্ট বলতেছি, সবগুলোই খুবই ভালো মতো নোটিস করতে হবে। অ্যান্ড একটা ভুলও রিপিট করা যাবে না, একটা ভুলও রিপিট করা যাবে না। এইখানে দেখো এইখানকার কেসে আমরা কিন্তু এই জিনিসটা এই বরাবর কেন নিছি, এই জিনিসটা তো আনুভূমিকের সাথে এই বরাবরও 30 হতে পারতো, সেই জিনিসটা কোয়েশ্চেন রেইজ করে ওটার একদম অ্যানালিটিক্যাল ব্যাখ্যা দেখে, জেনারেল নলেজ থেকে বা জেনারেল কমন সেন্স থেকে ব্যাখ্যা দেখে তারপরে আগাচ্ছি। সো আমরা সব খুঁটিনাটি ব্যাপারগুলো দেখতেছি,
এইগুলো পারতে হবে। আচ্ছা, এখানকার কেসে বলছিল পি কিউ আর সাম্যাবস্থায় আছে, এখানে পি কিউ এর অন্তর্গত কোণ, তার মানে হচ্ছে পি কিউ এর অন্তর্গত কোণ এইটা হচ্ছে ওর ডাবল, তাহলে ওর ডাবল দিছি, ওটা যদি আলফা হয় এটা 2 আলফা, এটা আলফা 2 আলফা হলে এটা তো সিম্পলি ডিফাইন করতে পারবো, করে ফেলছি। তারপর এখানে আগাইছি। এখন এইখানে আগানোর কেসে আমরা দেখছি যে আচ্ছা এইখানে সাইন আলফা আছে, এখানে সাইন 2 আলফা মানে 2 সাইন আলফা কজ আলফা, আর এইখানে ছিল কি, এইখানে ছিল আমাদের মাইনাস সাইন 3 আলফা। তো আমরা কি করছি, মাইনাস সাইন 3 আলফার কেসে ওইটার ফর্মুলা অ্যাপ্লাই করে দিছি, ওটার ফর্মুলা অ্যাপ্লাই করে সাইন কমন নিছি, সাইন কমন নিয়ে 4 সাইন কিউ আলফা মাইনাস 3 সাইন আলফা থেকে সাইন কমন নিয়ে রাখছি। রাখার পরে এই কাজটা করছি কেন, যাতে করে সাইনগুলো কেটে দিতে পারি, কেটে দিছি, এটা পাইছি। এখন আমার কি লাগবে, পি কিউ আর এর নিজেদের মাঝে একটা ইন্টার রিলেশন, কোনো ট্রাইগোনোমেট্রিক রেশিও রাখা যাবে না, সাইন আলফা কজ আলফা এগুলো রাখা যাবে না। তো আমরা কি করছি, প্রথমে এই দুটো তুলনা করছি, তাহলে আর ইজ ইকুয়াল টু 2 কিউ কজ আলফা ইজিলি পেয়ে গেলাম। তারপরে সেখান থেকে এইখানে আসছি, কারণ পি কেও ইনভলভ করতে হবে, পি কে যেহেতু ইনভলভ করতে হবে তাহলে প্রথম দুইটা নিছি, প্রথম দুইটা নেওয়ার কেসে এইখানে আমরা এই জিনিসগুলো পাইলাম, কিন্তু এখানে সাইন স্কোয়ার আলফা ঝামেলা করতেছে, আমার কোনো ট্রাইগোনোমেট্রিক রেশিও রাখা যাবে না, শুধু পি কিউ আর রাখতে হবে, এইটাই দেখাতে বলছে। তাহলে ওকে সরাবো, কি করতে পারি, সাইন স্কোয়ার আলফা মানে 1 মাইনাস কজ স্কোয়ার আলফা, কেন, কারণ এই যে কজ স্কোয়ার আলফার মান এখান থেকে জানি, এটা নিয়ে এখানে বসাইছি, বসানোর পর সিম্পলিফাই করেই এই জিনিসটা চলে আসছে। আই হোপ ব্যাপারটা বুঝছি। এইখানে মেইনলি মূল পয়েন্টগুলো এইগুলো বোঝাটা জরুরি। এই যে আচ্ছা, এই যে আমি এখানে প্রথম রেশিওটাকে এইখানে আমি পি কে কেন ইনভলভ করলাম, এইখানে পি কে ইনভলভ করার কারণ হচ্ছে আমাদের যা আনতে হবে সেখানে পিও আছে, পি কেও ইনভলভ করতে হবে, এই পয়েন্টগুলো মেইন পয়েন্টগুলো বোঝাটা জরুরি। সো আই হোপ এই জিনিসটাও আমাদের এখন ক্লিয়ার হয়েছে। এবার আমরা এর পরের টপিকে যাব।